মোহাম্মদ রবিউল আলম খান রতন। রবিউল আলম খান রতন, এবং আপনাকে আমরা রতন ভাই বলে সম্বোধন করি। আমি সব জায়গাতেই। বয়স কত? বয়স 49। 49 এই মুহূর্তে। আপনার জন্ম জেলা কোথায়? চাঁদপুর। চাঁদপুর, ঠিক আছে। বলুন, আপনি ধারাবাহিকভাবেই বলুন, এবং আপনি তো নিশ্চয়ই জানেন যে সিক্রেটসে আমরা যে বিষয়গুলো উপস্থাপন করি সেগুলোই আপনি আজকে এখানে বলতে এসছেন। আমরা একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করতে চাই। আমার মা বাবার যখন বিয়ে হয় 5 থেকে 6 বছর যাবৎ আমার মা বাবার কোনো সন্তান হয়নি। 6 বছর না 7 বছর যাওয়ার পরে আমার জন্ম হয়, এবং এই সন্তান না হওয়া নিয়ে আমার মার উপরে মোটামুটি একটু মানে ফ্যামিলিগত, ওই আমার দাদা দাদির পক্ষ থেকে, দাদা ছিল না, দাদির ইয়া থেকে একটু টর্চার ছিল, মানে একটু বিভিন্ন টাইপের কথা, আর গ্রাম্য কুসংস্কারের কথা যেটা, ওই টাইপের কথা টথা ছিল। যাই হোক, পরে আমার জন্ম হয়। আমার আত্মীয় স্বজন যারাই আছে, আমার যখন জন্ম হয় সবাই আকাশের চাঁদ, এবং সবাই আমাকে স্টিল না হয় আর এখনও বলে যে আমি সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছি তখন। এবং আমি সবার খুব আদরের। আমার বাবা ছিল আমার দাদার বড় সন্তান, আমি আমার বাবার বড় সন্তান। যাই হোক, ওর পর থেকে জন্ম হওয়ার পরে তারা যেভাবে লালন পালন করছে, বড় হইতেছি, পড়াশোনা শুরু করলাম প্রাইমারি স্কুলে। স্যাররা খুব আদর করতো আমাকে, এবং আমি ক্লাস 1 থেকে, এই ইয়ারটা তো একটু ছোটোর দিক দিয়ে যেটুক জানি মনে আছে ওইটুকুই আমি সংক্ষেপে বুঝলা দিই। সেখানে মনে করেন ক্লাসে 1st, 2nd, 3rd এই 3-এর মধ্যেই আমার ইয়ে থাকতো, পজিশন থাকতো, কখনই হইতো না। কিন্তু প্রচুর দুষ্টুমি করতাম। প্রচুর দুষ্টুমির ইয়েতে আমার মা বাবার একটি ইয়ে ছিল, এটা ভুল ছিল না সঠিক ছিল আমি বলতে পারবো না, হয়তো ভুল ছিল বা হয়তো সঠিক ছিল। আমার উপরে অনেক মারতো আমাকে। আচ্ছা, প্রচণ্ড রকম মারতো। কেউ যদি গিয়ে বিচার দিত। কে গায়ে তুলতো? আপনার বাবা? বাবা তো সপ্তাহে একবার যেত বাড়িতে। আচ্ছা, মা গায়ে তুলতো? মা তো তুলতো, আর বাবা ওই সপ্তাহে ওই 7 দিনের জের মনে করেন এক লোকে গিয়ে উঠাইতো। এইরকম আর জিনিসটা ছিল। মানে আসলে যাচাই বাছাইও ঠিক একটা ইয়ে হইতো না। শুনছি বিচার আইছে, মার। কিন্তু পড়াশোনার জন্য আছে না, যে পড়াশোনা করে না এই জন্য ওকে মারি, তা কিন্তু কখনো আমার মনে হয় না যে আমার বাবা মা কখনো আমার পড়াশোনার জন্য গায়ে দিচ্ছে। কিন্তু দুষ্টামির জন্য আমি প্রচুর মার খেয়েছি। করতাম, দুষ্টুমিও করতাম প্রচুর। আমি যে দুষ্টুমি করতাম না সেই জন্য খামাখা মারতো সেটা না, কিন্তু মারতো। কেউ বিচার দিলে প্রচুর মারতো। এখানে একটু কথা বলে রাখি, আমার ইমিডিয়েট ছোট যে ভাই, আমি 5 থেকে 6 হচ্ছে, ও 5-এ বৃত্তি দিতে যাবে। এই কথাটা কীরকম, এটা কি ওর ভুলে হয়েছে কি ওর ভুলে হয়নি আমি জানি না। একটা মিস্টেক হয়েছে আমাদের ভাইদের মধ্যে। এই কথাটা আগে, এটা বলার আগে একটু বলে নি। আমার জীবনে দেখা অনেক সৎ মানুষ দেখছি আমি। আমার ইমিডিয়েট যে ছোট ভাই, ওর মতো সৎ মানুষ আমি কম দেখছি। সে এত অনেস্ট, কিন্তু ও যখন 5-এ বৃত্তি পরীক্ষা দিতে চায়, আমি বৃত্তি পরীক্ষা দিইনি, কিন্তু ওর সাথে ওকে আগাই দিতে যাওয়াতে আমাদের বাড়ি থেকে যেখানে পরীক্ষা দিতে যাবে প্রায় 18 কিলো ডিস্টেন্স, ঠিক আছে। বর্ষাকাল, নৌকা দেওয়া গেছি। কিন্তু এক পর্যায়ে আমি যাওয়াতেই ওরা করছে নাকি ও টাকা পয়সা হারিয়েছে, কিন্তু ও বাড়িতে বলছে যে রতন ভাই আমার টাকা নিয়ে আসছে, ঠিক আছে। আজও আমি বলতে পারি না, এটা কিন্তু প্রথম একটা আমার মনের ভিতরে এখনও আমি বলতে পারি না যে আমি তো আমার ভাইয়ের টাকা আনিনি। আমার ভাই কিন্তু এই কথাটা বলছে, ওর টাকা হারাই বলছে না, জিদ্দে বলছে। ও আমার বলছে, ও বলতে চাইছিল যে রতন যাতে না আসে, কিন্তু আমি তারপরেও গেছি। ভাই গেছে পরীক্ষা দিতে, আমি গেছি। যাই হোক, আসলাম। আইসা এই কথাটা ওই ওর পরীক্ষা ইয়াতে আমার ভাই আমার চেয়েও ভালো স্টুডেন্ট ছিল আমার ভাইটা, এবং সে তার কথা আসবে পরবর্তীতে। ওখান থেকে আসলাম, আসার পরে এই আমার দুষ্টমি আরও বাড়তে থাকে, ইয়ে করতে থাকে। তখন আব্বা হঠাৎ করে ডিসিশন নিল ফ্যামিলি ঢাকা নিয়ে আসবে। বাবাও আসাতে চাকরি করেন, ঢাকা নিয়ে আসলো। ঢাকা আইনা আমি 7-এ ফরিদউদ্দিন সিদ্দিকী উচ্চ বিদ্যালয়ে আজিমপুর, ওখানে ভর্তি হলাম। পড়াশোনা করতেছি, রেজাল্ট হইতেছে। এর মধ্যে যখন 7-এ উঠি, আমার বাবার চালচলনটা এরকম ছিল, মানুষজন আমার বাবার চালচলন দেখলে আমার স্পষ্ট এখনো মনে আছে। আমার বাবা যখন বাড়িতে যেত না, গ্রামের 2-3 লোক আমার বাবার পিছনে ব্যাগ নিয়ে ঘুরতো। আগে গ্রামের সময় বলতো যে ডুলা, ওই যে বাজারে মাছ টাছ কিনে, এগুলো নিয়ে ঘুরতো, এবং এটা বাস্তব সত্য কথা। সবাই মনে করতো যে আমার বাবার হয়তো রাগাতে 2-4টা বাড়ি করছে, ইয়ে করছে। কিন্তু আমার বাবা, আমরা বড় হয়েও দেখছি আমার বাবা মানুষকে খাওয়ায়া খুব তৃপ্তি পাইতো, মানুষজনরে ইয়ে করতো, এবং আচার বিচারও করতো। সেদিক দিয়ে আমি অনেকেরই আদরেও ছিলাম, ওই আবার অনেকে ভয়ও পাইতো অনেকটা আমাকে। ওই দুষ্টামি করলে অনেকে কেউ কিছু বলতো না, সে বিচার দিত। তো সেখানে আমার সমবয়সী
আন্টিরা ছিল, ইয়ারা ছিল, সবাই মানে আমরা একসাথে সব চলাফেরা করতাম। জি। তো মাঝখানে আমার জীবনে আরেকটা এখানে বলতে হবে যে শিক্ষা আসছে। সেই শিক্ষাটা হলো কি, আমি ক্লাস 7 থেকে যখন 8-এ উঠি দেশ শিখেছি। আমার এক আন্টি আছে, খুবই সুন্দর, পরীর মতো সুন্দর। তখন কিন্তু এই যে ছাত্ররা প্রেম করে, এটা কিছুটা তো নলেজে অবশ্যই আসছে। তখন কোন ইয়েতে, কোন বুদ্ধিতে, কেউ কারো বুদ্ধিতে না, কিছু না, কিন্তু আমার মনে আছে আমি ওই আন্টিকে এত সুন্দর, ওনার দেখে ওনার গায়ে হাত দিয়ে জড়ায় ধরতে চেয়েছিলাম, ঠিক আছে, যে উনি সুন্দর। সে আমাকে একটা থাপ্পড় দিছিল। তখন আপনি কিসে পড়ছেন বা বয়স্ক? ক্লাস 8-এ পড়ছেন। এটা মানে আপনার মনের মধ্যে উল্টাপাল্টা কোনো চিন্তা ছিল না? ওটা উনি সুন্দর, Just ওনার it- প্রেম করে জাস্ট ওই হিসেবে আমি ওনার জড়ায় ধরবো, কিন্তু আসলে যে ভিতরে কোনো সেক্সুয়াল কিছু, এগুলি কিছু না। আচ্ছা। কিন্তু ওনাকে সুন্দর দেখে, এত সুন্দর, মানে লোভ সঙ্গে ওনার আমি জড়ায় ধরতে গেছি, সোজা হিসাবে, মানে সোজা কথা গায়ে হাত দিতে গেছি, ধরে ধরে এরকম। পরবর্তীতে কিন্তু উনি কিন্তু এই সাহসটা জীবনে পাইতো না, কারণ ওদের ফ্যামিলিটা কিন্তু হিসাবে অনেকটা আমার বাবার অনুদানে চলে। কিন্তু তারপরেও উনি আমাকে একটা থাপ্পড় দিছে। থাপ্পড় দিয়া ঠিক পরবর্তীটা রাত্রে ঘটনা করছে আমাদের বাড়িতে। আমরা বাড়িতে গেলে তখন সবাই আসে, তা আসলে আমি ওই সুযোগে, আমি হলো খানের ছেলে, ওই সুযোগ নিয়ে তাকে ইয়ে করছি। পরবর্তীতে উনি সকালে গেছি আর আমার জড়াই দিয়ে আদর করে কাঁদছে, তুই আমার গায়ে হাত দিলি কীভাবে, জানো সেটা কত বড় অপরাধ। উনি আমাকে এমনভাবে বুঝিয়েছে। সেই দিক থেকে মেয়েদের মানে এইভাবে গায়ে হাত দেওয়াটা আমি আজও অবধি আমি চারিত্রিক দিক দিয়া খুব রেসপেক্টের সহিত দেখি। ওকে। একেবারে যে দুধে দেওয়া তা না, এর মধ্যে অল্প প্রসঙ্গে আসবে। এর মধ্যে আজিমপুরে কিছু বন্ধুবান্ধব হয়ে গেল আমার। বন্ধুবান্ধব তখন তো এরশাদ বিরোধী আন্দোলনে, ঢাকা শহর সরগরম স্বৈরাচারী আন্দোলনে আমরা যে কোনো মিটিং মিছিলে দেখা যাচ্ছে 9 থেকে আরম্ভ করে 10 পর্যন্ত আমরা মানে যে কোনো মিটিং মিছিলে আগে হরতাল, কারফিউ, এর মধ্যে আমরা মিছিল টিছিল করিয়া বেড়াই। এই 8-9-এ থাকা অবস্থায়? 8-9 না, 9-10 বলতেছি। ওকে। তো মোটামুটি রেজাল্ট ভালো হয়, পড়াশোনা করতেছি, মাস্টার সব সাবজেক্টে রেখে পড়াশোনা করায়, বাসায় সবসময় 2-3টা স্যার আসতেছে, পড়তেছি পাশাপাশি। এর মধ্যে আমি 7 থেকে 8-এ উঠার পরে বন্ধুদের সাথে পলায় সিগারেট খাওয়া শিখে ফেলাইছি, ঠিক আছে। সিগারেট খাওয়া হয় প্রতিনিয়ত। আমি প্রথম ক্লাস 9 থেকে যখন 10-এ উঠছি তখন আমাদের এলাকাভিত্তিক মারামারি হইতো, যেমন আজিমপুর পলাশী, আজিমপুর শেখসাবাজার, আজিমপুর নিউ পল্টন, এই মারামারি এগুলোতে আমরা অ্যাটেন্ড করি। তো এক পর্যায়ে এলাকাভিত্তিক মারামারি করার পরে হঠাৎ করে সন্ধ্যার পরে মন টন খারাপ। তখন মনে করেন এই মারামারির অস্ত্র কি, হকি স্টিক, আর যাদের হাতে এই যে 7 গিয়ার আছে, এগুলি হইলেও মানে লেটেস্ট আস্তে আস্তে বেরিয়েছে তখনকার সময়টা বলতেছি আমি, আর ককটেল ফুটানো মশলা দিয়া। জি। তা আমাদের এক বন্ধু ছিল, ও ছিল আমাদের 2-3 বিট সিনিয়র যারা ছিল ওদেরও বন্ধু ছিল, জি। কিন্তু আমাদের সার্কেলের সাথে ও মিশে গেছে। ও ছিল এগুলির সরবরাহকারীর মাস্টার, এই আচ্ছা। বোমের মশলা টসলা এগুলি মাস্টার ছিল। তো এগুলি আমরা ইয়ে করতাম। হঠাৎ করে ওদিন মন টন খারাপ, পলাশির সাথে মারামারি হয়েছে, কোথেকে জানি ও গাঁজা নিয়ে এসে, সবাই মিলে বন্ধু বান্ধব গাঁজা খাইলাম। গাঁজা খাওয়ার পরে চকলেট খাওয়াইলো আমাকে, খুব একটা ইয়ে ভালোই লাগতেছে। এই প্রথম মনে হয় মানে সিগারেট তো খাইতেছি, বললাম যে 7 থেকে যখন 8-এ উঠছি তখন আমি টোটালি সিগারেট খাওয়া শিখছি। এবং আমার ক্লাস ফ্রেন্ডই 2জনে পড়ে আমার যেই বন্ধু হাসান সরা সুমন ঢাকার বড় দলীয় পোস্টে ছিল, আল্লাহ মারা গেছে স্ট্রোকেরা, ব্যস্ত নসিব করুক, দোয়া করি। আমি আর সুমন, ওর বাবা ছিল ডাইরেক্টর, খুব বড় অফিসার ছিলেন ওর বাবা, উনিও খুবই ভালো মানুষ ছিলেন, আমার পড়াশোনার ব্যাপারে অনেক অ্যাডভাইস করছে। তো সেখানে আমরা এই গাঁজা টাজা খাইতাম। হঠাৎ কইরা এই 10-এ ওঠার পরে এই শুরু হইলো গাঁজা খাওয়া। এর মধ্যে মনে করুন 2 মাস 3 মাস এর মধ্যে আমরা কেমন জানি একটু গাছরা মাস্তান ভাবাই সবল শরীরের মধ্যে, আমরা এলাকার মধ্যে বড় একটা কিছু হয়ে গেছি, আমাকেও কেউ কিছু বলে না। তখন ডিবির এসি ছিলেন আবু নওশাদ খন্দকার, উনি পরবর্তীতে আমার সম্বন্ধী হয়েছে, কিন্তু উনিও মারা গেছেন, আল্লাহ ব্যস্ত নসিব করুক। উনি ওই কলোনিতে ঢুকতো, তো কলোনি তো আজিমপুর সরকারি কলোনিতে থাকতাম, তো মনে করেন বিশাল বড় এরিয়া, অনেক ইয়ে থাকতো। ওই দেখা গেছে একটা ড্রেনের উপর দিয়ে রাস্তা আছে, রাস্তার পাশে সিঁড়ির মতো আছে, ওখানে বসে থাকতাম। উনি ঢুকার সময় মোটরসাইকেল নিয়ে ঢুকতো, তো ইচ্ছা করে দেখা গেছে গায়ে লাগাই দিত, লাগাই দিয়ে বলতো যে তোমরা এখানে না বসলে হতে পারে, মানে ওনার অ্যাডভাইসটা ছিল যে তোমরা এখানে বসবা না। কিন্তু এলাকায় উনি সিনিয়র হিসেবে থাকে দেখে ওইটুকুই বলতো, কিন্তু আসলে এর বেশি কোনো কিছু উনি করতো না, জিনিসটা ছিল এরকম। কিন্তু আসলে আমরা পাত্তা দিতাম না, দূর উনি ইচ্ছা করে ইয়ে করছে। যাই হোক, ওই পরে এটি করার পরে এইভাবে বড় হইতেছে। হঠাৎ করে এই গ্যাঞ্জাম ট্যাঞ্জাম করি, কোথায় কী করি,
দেখা গেছে ইউনিভার্সিটিতে কিছু লোকজন বন্ধু বান্ধব হয়ে গেল আমাদের, যারা ইউনিভার্সিটিতে পরে অলরেডি আমরা ক্লাস 10-এ পড়ি, আমরা এরকম কিছু ছেলেদের সার্কেলের সাথে মিশে গেলাম যাদের ইউনিভার্সিটিতে যাতায়াত আছে, তোদের সাথে ঘুরি গাড়ি ইয়া করি। এবং আমাদের কাছে ওই 7 গিয়ারের পরবর্তী সময় যেগুলি আসে, প্রথম রিভারবাল আসে, অস্ত্র সরবরাহ আরম্ভ হইল। যাই হোক, তো সেখানে মনে করেন আমরা এই গাঁজার সাথে সাথে মটটত খাওয়া শুরু করলাম। এর মধ্যে আমার আবার আরেকটা ইয়ে হইল কি, আমার বাবা ওয়াসায় চাকরি করতো, ওয়াসায় চাকরি করার সুবাদে আমরা কিছু প্রাইভেট কাজকর্ম করতো আমার বাবা। সেই কাজকর্মগুলো আমার বাবা আমাকে শিখাইছে। যেমন আপনার বাড়িতে একটা পানির লাইন নেবেন না, এই পানির লাইনটা কীভাবে কানেকশনটা নেবেন, অফিসিয়াল কাগজগুলো এনে দিত, আর বাকি কাজগুলো দেখা যাচ্ছে আমি করতাম, ম্যাক্সিমাম কাজই আমি করতাম। এবং সেই কাজগুলোতে বুঝছেন প্রচুর টাকা পয়সারও কোনো সমস্যা নেই। আমার ফ্রেন্ড সার্কেলে দেখছি আমার বাবা ছিল 4র্থ শ্রেণীর কর্মচারী, আর ম্যাক্সিমাম ফ্রেন্ডের বাবারাই ছিল 1ম শ্রেণীর অফিসারের ছেলে। ঠিক আছে, এখানে আমার একটু দুর্বলতা আছে, কিন্তু টাকা পয়সা খরচের দিক দিয়ে আমার বাবা আমাকে একটা জিনিসই বলতো, বাবা পড়াশোনা ঠিক করে করবা, তুমি যা চাইবা তুমি তাই পাবা। এটা কিন্তু আমার বাবা আমাকে বলতো। আমি বলতাম যে না, পড়াশোনার জন্য চিন্তা করি। কিন্তু ওই যে সময়ে গা ভাসানিতে হঠাৎ করে ট্রেনে যখন টেস্ট পরীক্ষা হয়, ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম পরীক্ষা দিয়েছি, টেস্ট পরীক্ষা যখন হবে, টেস্ট পরীক্ষা আমরা দিইনি। তাই টেস্ট পরীক্ষা না দেওয়া মানে কি ঢাকা সিটিতে ফর্ম ফিল আপ হবে না, ও মেট্রিক পরীক্ষা দেওয়া আমার হচ্ছে না। এমন একটা পরিস্থিতিতে যখন টেস্ট পরীক্ষা শেষ, ফর্ম ফিল আপ চলতেছে, ওই টাইমে আব্বা কী করে জানি খবর পাইছে যে তোমার ট্রেনে মেট্রিক পরীক্ষা দিবা, ফর্ম ফিল আপ চলতেছে, তোমার যে কোনো খবর নেই। কারণ আমি আব্বারে বললাম যে আব্বা, আমি তো টেস্ট পরীক্ষা দিই নেই, আমার ফর্ম ফিল আপ করবে না। টেস্ট পরীক্ষা কেন দেও নেই, আমি কেন দিই নেই সেটা উত্তর তো নাই, দেই নেই, দেওয়া হয় নাই, এখন তো ফর্ম ফিল আপ করা যাবে না। আব্বা কী করলো, আমাদের স্কুলে গভর্নিং বডির চেয়ারম্যান যে ছিল, সাবেক সিটি কর্পোরেশনের কমিশনার জিন্না কাকা, আব্বার ঘনিষ্ঠ বন্ধু ছিল, উনি ছিল আমাদের স্কুল কমিটির চেয়ারম্যান। আরেক আমাদের পাড়ার বড় ভাই বধু ভাই, যাদের ইয়াতে আমার হয়তো পড়াশোনাটা হয়েছে, তখন যদি তারা এটা না করতো আমার মেট্রিক পাস করা হইতো না। তারা বললো তোর টেস্ট পরীক্ষা তোর ফর্ম ফিল আপ করাই দেবো আমরা, তোর পাস করতে হবে। আমাকে আপনারা যদি, আমার তো হিসাব একটাই যে ফর্ম ফিল আপ করাইতে পারবে না। আমরা এখানে একটা বিরতি নেব প্রিয় শ্রোতা। আপনারা শুনছেন সিক্রেটসের আজকে 40তম পর্ব প্রচারিত হচ্ছে এবং গেস্ট হিসেবে আছেন রতন। এই ফাঁকে আপনাদেরকে বলছি, যারা এই অনুষ্ঠানটি ইউটিউব থেকে শুনতে চান, আমাদের ইউটিউব চ্যানেলে সিক্রেটস এবং জীবন গল্পের প্রতিটি এপিসোড সেখানে দেয়া আছে, এবং আপনি চাইলে ওখান থেকে বলুন। তখন তারা কি করলো যে ফর্ম ফিল আপ করাই দেবো, পাস করতে হবে। এখন তারা কিভাবে এই ম্যানেজ করে ফর্ম ফিল আপ করাবে, এখন তো মাথা নষ্ট। কিভাবে পাস করব, ফর্ম ফিল আপ করাই ইচ্ছাছে আমাদের। স্কুলের এক স্যার তো বইলেই ভালোই বললো যে রতন পাস করবে না। রতন স্কুলের মধ্যে এই ক্লাস 10 ওইটা মনে 3 মাসেও ক্লাস করে নেই, রতন পাস করে কি কইরা। যখন ফর্ম ফিল আপ করাইতে গেছি গার্জিয়ানরা জিনাদার সামনে, স্যারে এই কথা বলো, আমি স্যারে বললাম স্যার আমি তো বেয়াদবি করি না, আপনার দোয়া করেন পাস করবো দেখি। এরপরে আইসা তখন আমি বলতেছি, আপনি হয়তো শুনছেন কিছু নাম আসতে হয়, ডাক্তার মিলনের নাম শুনছেন যে মারা গেছে এরশাদ আন্দোলনের সময়। ওনার ছোট ভাই ছিল একটা, ওনাদের ফ্যামিলিটা ছিল কম্পিউটার ফ্যামিলি। মিলন ভাই ডাক্তার ছিল, তার ছোট ভাই বাবু ভাই ইঞ্জিনিয়ার, আর তার ছোট রুমেল। আমরা যখন মেট্রিক পরীক্ষা দেব তখন রুমেল ইন্টার পাস করে ফেলাইছে। মেট্রিক আর ইন্টারে রুমেলের রেজাল্ট হয়েছে থার্ড স্ট্যান্ড আর 5th স্ট্যান্ড সারা বাংলাদেশে। কিন্তু পাশাপাশি বাসার সুবাদে আমাদের ঘনিষ্ঠ বন্ধু। এখন আমি আর ওই যে বন্ধু বললাম যে সিগারেট খাওয়া শিখছি, সুমন, দুইজনে গিয়া রুমেলে ধরলাম, তুমি তো এত ভালো স্টুডেন্ট, পড়াশোনা তো আমরা পারি, এখন সামনে তো সময় আছে 2.5 মাস, আমরা এই ফর্ম ফিল আপ করে দিচ্ছি। ফর্ম ফিল আপে যদি পরীক্ষা পাস করতে না পারি, বধু ভাই আবার আমাদের এমনই পাড়ার বড় ভাই ছিল, উনি কারোর উপরে রাগ করলে ওরে মারতো, প্রচুর মারতো। আর ওনার মায়ের ডর, ওনার মায়ের কিছু সিস্টেম আছিল, ওই সিস্টেমটাকে আমরা ভয় পাইছি। কারণ রুমেলের কাছে আমাদের কথা হলো, রুমেল তুমি এমন একটা রুটিন করে দাও যাতে আমরা পাস করতে পারি। কোনো ব্যাপার না, তোমরা দৈনিক 5 ঘন্টা পড়াশোনা করতে হইব, পারবা? আমরা পারবো। ঠিক রুমেল আমাদের 5 ঘন্টা একটা রুটিন করে দিল। ইভেন কিছু সিস্টেম দেখাই দিল যে এই পড়াগুলো এইভাবে পড়ে রেকর্ডিং করবা, রেকর্ডিং করে আবার তুমি শুনবা, ওইটা তোমার আরও তাড়াতাড়ি হবে। কতগুলো সিস্টেম দেখা দিল। আমি মেট্রিকে আর্টসের থেকে পরীক্ষা দিলাম, 581 নাম্বার পাই পাস করলাম, হায়ার সেকেন্ডারি বিশাল ভালো নাম্বার। রাতে 3টার সময় রেজাল্ট আনছি, 3টার সময় আজিমপুরের ভিতরে বোম টোম ফুটানো শুরু হয়েছে। রাতে 3টার সময় কিছে রতনা সুমন পাস করে ফেলাইছে। সকালে পাড়ার বড় ভাই, পাড়ার বড় ভাইয়ের একজনে ডাকে, এই মিষ্টি খাওয়া যায়, মিষ্টি খাওয়ার টাকা লইয়া যায়, হ্যান তেন, মানে সেরকম একটা বিধিকিচ্ছির অবস্থা। পাস করার কথা গিয়ে আগে আমি আমার ওই স্যারকে সালাম করলাম, যে স্যার বলছিল পাস করতে। আপনি এসএসসি পাস করলেন তাই তো? জি। পাস করার পরে
কলেজে ভর্তি হব, যেহেতু মিছিল মিটিং করি, দলীয় মিছিল মিটিং। কোন কলেজে ছাত্র সংসদ আছে সেই কলেজ খুঁজতেছি, সেই কলেজে ভর্তি হব। ঢাকা কলেজে ট্রাই করলাম, চান্স পাইলাম না। সিটি কলেজে ট্রাই করে চান্স পাইলাম, কিন্তু সিটি কলেজে ছাত্র সংসদ নাই। পড়ছি বিপদে, শেষ পর্যন্ত আয়া পাইলাম মোহাম্মদপুর কমার্শিয়াল কলেজ, যেটাতে ছাত্র সংসদ আছে। যেই কথা সেই কাজ, সেখানে ভর্তি হইলাম। সরকারি কলেজ, অ্যাকাউন্টিংয়ে ভর্তি হলাম। মেট্রিক পাস করলাম আর্টস থেকে, ওখানে অ্যাকাউন্টিংয়ে ভর্তি হলাম। ফার্স্ট ইয়ার থেকেই মানে ওখানে তো ইন্টারমিডিয়েট ডিগ্রি কিছু নেই, তো ফার্স্ট ইয়ার থেকে যদি সেকেন্ড ইয়ার থেকে জিএস বিপি হয়, ফার্স্ট ইয়ার থেকে জিএস হয়। ওটা সংসদের নিয়মটা এরকম। আর যদি ক্যান্ডিডেট না থাকে তাহলে সিলেকশনেই হয়ে যায়। দেখুন আমাদের একটা হইলো কি, যে আমাদের যে বন্ধুবান্ধব আছে ঢাকা সিটিতে, আমাদের লোকজন তো কোথাও কোনো কম নেই, কমতি নেই। আমরা ওই যে বললাম না একটা জিনিস কি, আজিমপুরের জায়গাটা, আজিমপুর থেকে আমরা ঢাকা মেডিকেলে যাইতে পারতেছি 3 টাকা রিক্সা ভাড়ায়, নিউ মার্কেট যাইতে পারতেছি 3 টাকা, ইউনিভার্সিটি, মানে আমাদের এই ভালো ভালো জায়গাগুলোতে আমাদের যাতায়াত, এখানকার ভালো ভালো শিক্ষিত ছেলেপেলেদের সাথে আমাদের একটা চলাফেরা। তা অন্যান্য জায়গায় থেকে আমাদের একটা সম্মান আছেই। ঢাকা সিটির যে কোনো জায়গায় যে আজিমপুরের কথা শুনলে আমাদের একটা আলাদা সম্মান আছে, রেসপেক্ট আছেই। সেখানে মোহাম্মদপুরে এসে অ্যাডমিশন নিয়ে প্রথম এই রাজনীতির ক্ষেত্রেই পড়াশোনা তো বরাবরই বললাম, ছাত্র হিসাবে খারাপ কোনো কালেই ছিলাম না। নির্বাচনে আসলো, ফার্স্ট ইয়ারতে সেকেন্ড ইয়ার পরীক্ষার আগে নির্বাচন হবে। তো ক্যান্ডিডেট যখন ঘোষণা হইলো, আমিও একজন। আর ওরা তো মোহাম্মদপুরের স্থানীয় আছে ছেলেরা, ওরা বিপিজিএস, আবার আরেকটা আছে এখানে ছাত্র পরিষদ, বাংলাদেশ বাণিজ্যিক মহাবিদ্যালয় ছাত্র পরিষদ, এরকম 3-4টা ভালো ভালো 3টা পোস্ট আছে। তা আমি জিএস করছি। ওরা কি করলো, নির্বাচনের দিন সকালবেলায় গিয়ে নামলাম, আমার ফট করে আমার এক বন্ধু ডাইকা, যে জিএস ক্যান্ডিডেট, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, ডাইকা নিয়ে ওই পোলাপেন দিয়ে আমার যে ফিজিক্যাল কলেজ আছে না পাশে, ওইটার মধ্যে নিয়ে আটকে রাখলো। ওকে, তখন তো আমি বুঝলাম যে এখানে একটা বুঝতে পারিনি। এখন আমার যারা ভোটার যারা আমাকে করবে, ওরা তো সব কি, রতন কোথায়, মানে আমার যিনি আটকে রাখছে, তখন তো এই মোবাইলেরও এত অ্যাভেলেবেল মোবাইলও নেই, এত সেটাও নেই। আমারে ছাড়লো নির্বাচন শেষ করে, হেরা ফলাফল ডিক্লেয়ার করে, অমুকে ভিপি, অমুকে জিএস, আমি আইসা, আমার তো চোখের পানি ভাই ভাই বললো, সব সাধারণ ছাত্রছাত্রীরা, দোস্ত তুমি কোথায়? এরপরে প্রিন্সিপাল স্যারের আর ভাইস প্রিন্সিপাল স্যারের ধরলাম আমি, স্যার আপনারা তো জানতেন যে আমি একজন ক্যান্ডিডেট, আপনারা কি এই জিনিসটাও খোঁজ নিলেন না যে রতন কোথায়? কয় আমরা খোঁজ নিছি, তোমার কোনো নেই। ওরা আরও এখানকার যারা ক্যান্ডিডেট আছে সবাই বলে যে রতনে খোঁজ নিছি, রতন আসেনি। তাই বললাম ঠিক আছে, আসে নাই। এই মনে করেন, এই যে মনে একটা আঘাত পেলাম, এই আঘাতের থেকে আমার কলেজের মধ্যে মানে চালচলন চেঞ্জ হলো। আমি প্রতিদিন কলেজে যাই, ড্রিঙ্ক করে কলেজে যাই। ওকে, আপনার ভিতরে যে চেঞ্জেসগুলো ক্লাস 7-8 থেকে আমি দেখতে পাচ্ছি, এগুলো নিয়ে আপনার ফ্যামিলি আপনাকে নোটিশ করতো না? আপনার ফ্যামিলিতে বুঝতো না যে ছেলেটা অন্যদিকে চলে যাচ্ছে, ডিরেইলড হচ্ছে? আমার বাবার একটা ছিল কি, আমার বাবা কিন্তু একটু কম শিক্ষিত ছিল, ঠিক আছে। আমার বাবা যেই মনে করেন যেটা 5-6 এরকম করে তখন তারা চাকরি পেয়েছে, যেটা বাস্তব সত্যি কথা। আসলে আমি যে ওইরকম পর্যায়ে যাইতেছি, এটা কিন্তু বাবার একটা যে ছেলে তো পড়াশোনা করতেছে, যত কিছু তা আমার বাবার টার্গেট হলো। আমার বাবা কিন্তু আরেকটা সুন্দর দিত, পড়াশোনার যে একটা মূল্য, সেটা কিন্তু আমার বাবা বুঝতে পারছে। আমার বাবা উনি মোহামেডান ক্লাবের ছিলেন, তখনকার সময় সদস্য ছিলেন, ওখানে গিয়ে কাটকুট খেলতেন। ওকে, তো উনি মানুষের সাথে ওখানে গেলে আমি দেখতাম যে আমার বাবাই মনে হয় এখানে কম শিক্ষিত। আর আমি কিন্তু দেখতে যেতাম বাবা কোথায়, অনেক সময় দেখেছি সারা রাত আসে নাই, কোথায় আড্ডা মারতেছে, এটা দেখার জন্য মা পাঠাইতো, আমি যাইতাম। তখন মনে হইতো আমার বাবা, কিন্তু আমার বাবা ওই জিনিসটা অনুধাবন করেই ছেলেদেরকে পড়াশোনা করবো, তোমাদের পড়াশোনার জন্য যা কিছু করতে হয় আমি সব করব। তখন আমি কলেজে গিয়া এমনও করছি, মোরসালিন স্যার ছিল, উনি যদি হয়তো আমাকে মাফ করে আমি মাফ পাবো, স্যারের সাথে বেয়াদবি করছি। প্রথম আরেক সাত্তার স্যার ছিল, যে বইটি আমাদের কমার্শিয়াল কলেজে কিছু বই লিখতো, উনি বই লিখে উনি করে কমার্শিয়াল কলেজে ওখানে বিক্রি হইতো এইসব বইগুলো। আমি কি করতাম, গিয়া রুমে গিয়া বইটি গাড়ি লিয়ে বাইরে পোলাবেন যারা বইটি কিনে নেই, বাইরে নিয়ে বিক্রি করতাম না, কিন্তু সবাই বিলি করে দিয়ে দিতাম, মানে ওনার ব্যাপারে। একদিন কি করছি, মোরসালিন স্যার যে ভাইস প্রিন্সিপাল, ওনার সামনে গিয়া শাল, একটা বিদেশি শাল গায়ে দেয় গিয়া, মানে মানে যেটা ইচ্ছাকৃতভাবে গিয়া করে হঠাৎ করে স্যারের সামনে পিস্তল কোমর দিয়ে ফালাই দিছি। এটা ইন্টারমিডিয়েট পড়াশোনার ঘটনা? ইন্টারমিডিয়েট পড়ার সময়। কোন কলেজে পড়তেন? এই কমার্শিয়াল কলেজে। কমার্শিয়াল কলেজে। তখন আমি স্যারের সামনে এটা ফালাই দিছি, আর এটা তো আমার চরম বেয়া দিয়েছে। তখন স্যাররা পরবর্তীতে আমি জানতে পারি, স্যারের ডিসিশন নিচ্ছে যে রতনরে এই কলেজেই রাখা যাবে না। এর ফলে আমার হঠাৎ করে আমার রেজাল্ট খারাপ হইলো। আমার তো ডাইরেক্ট কীভাবে বাইর করতে পারবে না, আমার রেজাল্ট খারাপ হইলো। তখন আমার দুঃখ, কি আমি তো রেজাল্ট খারাপ করার মতো কোনো পরীক্ষা দিইনি, ঠিক আছে। তখন আরেক স্যার আমাকে, আরেক সিনিয়র স্যার, কবির স্যার, আল্লাহ ওনাকেও বাঁচায় রাখুক, ওনার জন্য
অনেক বাবার 2 বন্ধুদের মেট্রিক পাস করা হইলো। এখন আমি ওখান থেকে কলেজ থেকে বাইরে গেলে এখন আমি স্যারে গিয়ে বললাম যে স্যার আমার এই কলেজে পরীক্ষা দিতে হবে, থাকতে হবে, কি করতে হবে? কয় রতন এটা তো কোনো ক্রমই সম্ভব না। তাহলে সম্ভব কি? কয় একটা প্রসেস আছে, তুই এখান থেকে একটা টিসি নিয়ে বগুড়া এই কমার্শিয়াল কলেজ আছে একটা, ওখানকার যে প্রিন্সিপাল স্যার আছে আমার বন্ধু মানুষ, আমি তোরে একটা চিঠি লিখে দিই, তুই ওখানে গিয়ে অ্যাডমিশন নি। তখন আব্বারে এই কথা জানাইলাম, আমি আব্বারই সরাসরি জানাইলাম। আব্বাই শুই না মোটামুটি খুশি। তখন তো আব্বা জানতে পারতেছে যে রতন আসলেই খারাপ হয়ে যাইতেছে, পড়াশোনা হবে না। আব্বা ডাইরেক্ট আমার নিয়ে বগুড়া, যেদিন জানাইলাম তারপর দিনই একদম ট্রাঙ্কে বইটুই কইরা স্যারের সাথে কি টেলিফোন আলাপ হয়েছে কিনা আমি সেটা জানি না, ওখানকার যে স্যার ছিল মান্নান স্যার, ওনার কাছে নিয়ে গেল বাবা। ওই লুৎফুল কবির স্যার ফোন দিয়ে দিছে যে রতন নামে একটা ছেলে আসবে। তা উনি যখন বিকালে একাডেমি, আমরা তো বিকালে গিয়ে পড়ছি পয়সা, ওই যে একাডেমি আছে তখন একটা ভাড়া জায়গায় কলেজটা চলে, ভাড়া বাড়িতে। আর অডিটোরিয়াম আছে একটা সরকারি অডিটোরিয়াম, সেখানে এই কলেজটা ভাড়া নিয়ে চলে। টিটু মিলনায়তন বলতো ওইটারে, সেখানে এই কলেজটা চলে। তা আমরা ওখানে গিয়া ঠিকানা মতো গিয়া বসে রয়েছি। স্যারে ঢুকলো ইয়ামা RX একটা গাড়ি নিয়ে। এরপরে কয় রতন কে? এরপর আমি উঠে সালাম দিলাম, স্যার আমি রতন। কয় তুমি আসছো? আমি কি স্যার সাথে আমার বাবা আসছে। আব্বারে উনি সালাম দিয়ে করলো ঠিক আছে আপনি আমার অফিস রুমে আসেন। বাবার নিয়ে কী বললো আমি জানি না, ওখান থেকে আলাপ টালাপ কইরা আমি যে ওখানে গিয়ে থাকতে পারবো এটা কিন্তু আমার হিসাবের বাইরে, আমি ওখানে গিয়ে থাকতে পারবো না, এরকম একটা মনের ইয়া। এরপরে আব্বা এসে বললো তুমি স্যারের সাথে কথা বলো, থাকো এখানে, স্যার ভর্তি সব কিছু ব্যবস্থা করবে। মানে আব্বার রীতিমতো স্যারের কাছে মানে চোখের পানি ফেলাইছে যে আমার ছেলেটা তো নষ্ট হয়ে যেতেছে স্যার, ওরে যদি আপনি একটু রেখা পড়াশোনা করাইতে পারেন। স্যারে আবার বাবারে কি বলছে এটা পরবর্তীতে শুনছি যে দেখেন আমি এটা একটা বাগান করছি, এই বাগানের মালি আমি, আর এই যতগুলো স্টুডেন্ট এগুলি ফুল এগুলি পরিচর্যা করে আমার কাজ, যারে যেভাবে যা লাগে আমি ইয়ে করব। আব্বা এসে বললো আমি তো স্যারের বলতেছি, বলে স্যার আমি তো এইভাবে কন্টিনিউয়াস থেকে ইয়ে করতে পারবো না। কয় তোমার যা যা কী লাগবে সব কিছু আমি দেখবো, কিন্তু তোমার থাকতে হবে। প্রতি 20 দিন 21 দিন পর পর আমি ঢাকা আসতাম। আর টেলিফোনে তো কন্টিনিউয়াস মার সাথে সবার সাথে যোগাযোগ আছি। ওখানে আমার টাকা লাগতো না 1 টাকাও, সরকারি কলেজ তো। আর যা বই পুস্তক খাতা যা লাগতো সব আমার ওই স্যার দিত, মান্নান স্যার, ওখানকার বগুড়া যে প্রিন্সিপাল স্যার উনি দিতেন। কিন্তু তারপরেও বাবা প্রতি মাসে 3000 4000 5000 করে টাকা দিত। যাই হোক থাকলাম, কিন্তু সেখানে ওই যে মট্টত খাওয়ার ব্যবস্থা, ঢাকাতে আইলে 20 দিন 25 দিন পরে এলে বন্ধুদের সাথে একসাথে হয়ে তো হইতুই, ওখানে প্রায় সময় দেখা গেছে সপ্তাহে একবার এই জিনিসটার ব্যবস্থা হয়ে যেত। এরপরে এক পর্যায়ে যাই হোক থাকলাম, ইয়া করলাম, পড়াশোনা করতেছি। আচ্ছা এখানে আরেকটু স্ট্রিতে আসতে হয়। আমি মেট্রিক পাস করার পরে কক্সবাজার থেকে ঘুরে এসে আমি দেশে গেলাম, আমার দেশের বাড়িতে। আমি খুব ফ্যাশন প্রিয় ছিলাম ভাই। এলিফেন্ট রোডের নতুন কেস জিন্সের প্যান্ট যেটা আসতো আমি আগে কিনতাম। যত আমার ফ্রেন্ড সার্কেলে অনেকেই কোটিপতির ছেলে আসছিল, কিন্তু আমি নর্মাল বাবার ছেলে, এদিক দিয়ে আমার বাবা কোনো বললাম না কোনো ইচ্ছা অপূর্ণ রাখে নাই। ফ্যাশন প্রিয় ছিলাম, জিন্সের প্যান্টকে অনেক মেয়ের স্বপ্নের পুরুষও ছিলাম অনেকটা। তো সেখানে হঠাৎ করে এমনি অনেক মেয়েরা ফ্রেন্ডশিপ করা দূর, এগুলি পাত্তায় মনের মধ্যে আসে না, এগুলো দূর। মানে অস্ত্রবাজি করি, ড্রিঙ্ক করি, একটা আলাদা ভাব, এইটা নিয়ে মানে অস্থির অবস্থা, নিজের হিরো মনে হতো। হ্যাঁ বাস্তবটা তাই। তো এই অবস্থায় বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে আমার গ্রামের যেদিক দিয়ে ঢুকতে হয়, গ্রামে ঢুকতে গিয়ে আমাদের এক ভাতিজি সম্পর্ক, ওর বিয়ে। আচ্ছা টের পাইলাম বিয়ে। তো হঠাৎ করে সেই ভাতিজা আছে একটা, ও আইসা, আমি কইলাম নুজামাল বিয়ে কার? কয় কাকা আমি না পার বিয়া। তা আপনি আসছেন আমাকে এখানে দাওয়াত, দুপুরে এখানে থাকবেন। ঠিক আছে ভালো কথা। তো হঠাৎ করে ওই অবস্থায় দেখি ওখানে ওই বিয়ে বাড়ির অনুষ্ঠানের মধ্যে একটা মেয়ে স্কার্ট পরা, খুব দাপাদাপি ঘোরাঘুরি করতেছে। তোরে দেখে মনে হইলো যে এই গ্রামের বাড়িতে যেই বয়সের মনে হইতেছে মেয়েটা, এই বয়সের একটা মেয়ে এখানে, তো আমার গ্রাম অঞ্চলের কোনো মেয়ে না, ও তো এইভাবে করতে পারে, মেয়েটা কি আমার জানতে হবে। দেখে আমার চোখে পড়লো। চোখে পড়ার পরে আমার এক ক্লাস ফ্রেন্ড ছিল কামাল প্রফেসর, যে ইংলিশে ছিল ভালো, সে আমার সম্পর্কে মামা হয়, আমার বাবার উকিল শ্বশুরের ছেলে, আমার মামা উইথ আমার ক্লাস ফ্রেন্ড। আর আমি ছিলাম অঙ্কে খুব ভালো স্টুডেন্ট, দুইজনে। কিন্তু ও ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, এটা বলা ইয়া না, উপরে আল্লাহ আমি ইয়া করি না, ওর ইয়ে আছে যে ও আজকে এখন ভালো ইংলিশের প্রফেসর হয়েছে। কিন্তু তার পড়ার অবদান, আমার রতনে জন্ম না হইলে হয়তো তার পড়া হয়তো কিনা আমি সন্দেহ, কারণ তার তো ঢাকাতে কেউ নেই। আমার বাসায় রেখে ইউনিভার্সিটি ভর্তি থেকে আরম্ভ করিয়া ইভেন হোস্টেলে সিট নেওয়া টোটাল সেটা ও জানে, অস্বীকার করে কোনো জন্যই। যা হোক, তো সেখানে আমি কামালকে ডাক দিলাম, তখন তো মামা এদিকে কি, এটা কে? হ্যাঁ না ফটকিরা কয়। কামালে আমার কইতেছে
এটা যেই হোক এদিকে চোখ দিও না। আমি কেন, কি হয়েছে, কে এটা? কয় চিকিৎসা দুদাদারকার মাইয়া। আমি দুদাদারকার মাইয়া কি হয়েছে? এরপরে আমি গিয়ে আমি ডাকছি, এই এদিকে আসো তুমি। আমি ঢাকা সিটিতে চলি, মূল রাজধানীতে চলি, ইউনিভার্সিটিতে ঘুরাফিরে করি, আর এনে আমার ও বলে যে ওকে চোখ দিস না, আমার গেল রাগ দুইটা। এরপরে আমি গেলাম তুই খালি একটু ওরে যাতায়াত ব্যবস্থাটা করবি, তুই বাকিটা কি হয় আমি দেখো মনে। আচ্ছা। মেয়েটা ডাক দিলাম, মেয়েটা কত চালাক, সে ক্লাস 10-এ পড়ে, মানে পরবর্তী জানলাম ক্লাস 10-এ পড়ে। আসে বললাম না হুমায়ুন আহমেদ একটা বই আমার হাতে। ও কি করলো, কই দেখি তো, তোমার হাতের থেকে ওই অবস্থায় টান্দা বইটা নিয়ে লোকা। আমি গেছি প্রকাশ হয়েছে, কিরে আমার হাতের থেকে বই টান্দা নিয়ে লোক, ওকে আমার থেকে বেশি। তোমার নাম কি? তখন আমি বললাম যে এখানে কোথায় আসছো তুমি? আমার বান্ধবীর বিয়ে সেখানে। আমি না ওর ডিটেল যাই না, আমি আবার পরে ব্যাক করে এসে ওরে বললাম যে আমি দুপুরে, ঠিক দুপুরে আমাদের বাড়ি থেকে ওদের গ্রাম, আমাদের গ্রাম থেকে ওদের গ্রাম 2 কিলোর দূরে। আমি বললাম দুপুরে আমি তোমাদের বাড়িতে থাকবো, আমি তোমার জন্য অপেক্ষা করব, তোমার যদি সম্ভব হয় থাকবা। আমি তো গিয়া ওই যে কামাল প্রফেসর যে তার মামার বাড়ি হইলো ওই পাশাপাশি বাড়ি। তার কামাল আমার মামা হইলে ওর মামা আমার নানা হয়, তারা আমাদেরকে আদর করে, আমার বাবার নামের উপরই আদর করে আমারে। আমি যাওয়ার পরে সেই কামালের মামা গো বাড়ি থেকে ডাব ডুব পাইরা গাছের থেকে অস্থির অবস্থা, পাশেই মনে করেন এই মেঘনা নদীর পাড়েই ওদের গেলাম। জি। ওখানে গিয়া কি সুন্দর স্বচ্ছ পানি, গোসল করতে নামছি। তখন তো শখের ব্যাপার ওই খালে গোসল করা, খালের পানিতে গোসল করা। গোসল করতে নামছি, ঠিক গোসল করতে নামছি আর দেখি ওই মেয়ে কি এর বান্ধবীর বিয়ে। ওখানে গিয়ে হাজির। তা হাজির হওয়ার পরে আমি গেলাম, তো বাড়িতে দিয়ে সাবান টাবান তাওয়াল টাওয়াল আমি গোসল করতেছি, ইয়ে করো ও আনছে। আনার পরে কেন আসতে বলছেন, তো ইয়ে করার পরে আমি কি আমার ইচ্ছে হয়েছে, দেখলাম তুমি আসো কি না, এমনি আসতে বলছিলাম, আসছো, খুশি হয়েছি, এনাফ। এই ইয়ে করার পরে কামাল মামুর এসে দইরা ইয়ে করে আমাদের সাথে ওই আর থেকেই মনে করেন কোনো অফার টফার কি, জাস্ট প্রশ্নবোধক আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে আমাদের প্রেম ভালোবাসা হয়। একটা চিঠি দিছিল, আমি দিছিলাম একটা প্রশ্নবোধক চিহ্ন আইকা, এইটাই চিঠি, আর ও আমাকে অ্যান্সার দিয়েছিল, ওইটার ভিতরে একটা আশ্চর্যবোধক চিহ্ন দিছিল। আমাদের প্রেমের এটাই ছিল ইয়ে, মানে ও আমি ইয়ে করছি। সেই সম্পর্ক আমাদের সাথে প্রায় 6 বছর কন্টিনিউয়াস এবং মোটামুটি গভীর সম্পর্ক, কিন্তু আমাদের সম্পর্কের মধ্যে কোনো পাপ জড়িত ছিল না। এটা হইলো বড় কথা। প্রতি 15 দিন পর ওর মধ্যে সম্পর্ক প্রাথমিক অবস্থায় আমি তো ইন্টারমিডিয়েট গিয়ে ওখান থেকে ইন্টারমিডিয়েট ইয়াটা শেষ করে আসি, পরীক্ষা দিলাম বগুড়াতে। তো স্যারে গাইড দিচ্ছে, স্যারের নিজস্ব মোটরসাইকেল আমাকে ব্যবহার করার জন্য দিয়ে দিত। যে তোমার তখন জায়গা ঘোরার জায়গাও দেখাই দিল, মস্তানগড় এদিকে ঘোরাটোরার জায়গা আছে, এগুলি দিকে টেকে ঘুরবা। আর আমি ঘোরার জন্য বরাবরই একটু পাগল ছিলাম, যে কোনো জায়গায় যখন যে মন চাইতো চলে যেতাম। কক্সবাজার, সিলেট আমি অসংখ্যবার ঘুরতে গেছি। সেখানে যেদিন রেজাল্ট দিব আগের দিন রাতে 10টার সময় স্যারের ফোন দিলাম, বগুড়া প্রিন্সিপাল স্যার, স্যার রেজাল্ট তো একদিন আগেই আপনাদের কাছে যাওয়ার কথা, রেজাল্টের খবর কি? এখন স্যারে দুষ্টুমি করে বলছে আমার, কিন্তু পাস চাস না ফেল চাস? আমি কি যেইটা হয়েছে বলেন স্যার, খুব টেনশনপত্রের একটা ইয়া হয়ে যেত গাই, মেশিনপত্র কইতে গাইতে এগুলি কোথায় লুকাইবো, চাউলের ড্রামে অমুক জায়গায় ওইটা নিচে এটা নিচে, অস্থির হয়ে যেত গা। কিন্তু এর মধ্যে ওখান থেকে আসার পরে তখন বাবার আমি গাড়ি কিনলাম, প্রথম মোটর সাইকেল নিজের। আমি না বন্ধু বান্ধব গাড়ি চালাইছি কিন্তু নিজে। তখন এই ডাকাতি মোটর সাইকেল কিনলাম। ওই আমি ক্রিকেট খেলা দেখার খুব পাগল ছিলাম। ঢাকা শহরে যখন ডিশ এন্টিনা মানুষ দেখলে না করে চায় থাকতো যে এটা কী হয়েছে, তখন আমি 1,17,000 টাকার ডিশ এন্টিনা কিনি শুধু ক্রিকেট খেলা দেখার জন্য, ব্যক্তিগতভাবে। এটা আমার মতো ফ্যামিলির জন্য। আমার বাসাটা কীরকম, ওই সরকারি জায়গা তো, ওখানে আমরা মনে করি লিজের মতো নিয়ে 7-8টা রুম করছি, ঠিক আছে? ওই রুম করে দেখাচ্ছে 4টা রুম ভাড়া দিছে, আর 4টা রুম আমার জন্য, একটা রুম আলাদা, আর 3টা রুমে আমার ছোট 2 ভাই বাবা মা। আচ্ছা, এইভাবে হঠাৎ করে একবার আমার এক বড় ভাই আমার নামে একটা কমপ্লেন তুললো, ওই যে ড্রিঙ্ক করি। আমাদের ফ্রেন্ড সার্কেলে কিন্তু আরেকটা জিনিস বইলা নিই আমি আপনাকে, আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে একবার এক বন্ধু কি করছে, আরেক বন্ধুর সাইকেল নিয়ে বিক্রি করে ফেলাইছে। আচ্ছা, তখন আমরা বন্ধুরা মিলা এটা প্রমাণ হওয়ার পরে যেই বন্ধু নিয়ে বিক্রি করে ফেলাইছে ওরে পিটাই পুটাই ফ্রেন্ড সার্কেল থেকে দেওয়া হয়েছে। যে আমাদের বন্ধু বান্ধবের মধ্যে এই ধরনের ছেলেমেয়ে থাকবে এটা হইতে পারে না। ঠিক তার কিছুদিন পরে ইন্টারমিডিয়েট পাস করে আসলাম, কিছুদিন পরে হঠাৎ করে আমার নামে কমপ্লেন উঠলো কি আমি রাত্রে ঠেক দিই, মানে পিস্তল থেকে জিনিসপত্র মানুষজন গেলে পিস্তল কি যে কোনো অস্ত্র থেকে আমার টাকা পয়সা মানুষের দিয়ে নিই। হ্যাঁ, এটা কি বলছে? তখন আমাদের বড় ভাই ছিল, আমি নাম বলবো না, এক বড় ভাই ছিল, উনি মাসে অ্যাকুরিয়ামের ব্যবসা করতো। তখন এই গোল্ডফিশ টোলফিশ মাছ প্রথম আসে এলাকায়, এই কাটাবন থেকে আমাদের এলাকায় উনি লাগিয়ে ব্যবসা করতো। এইটা নিয়ে আমাদের যেই বন্ধু বান্ধবরা সবাই আরেক বন্ধুর পিঠা বের করতেছি,
হেরাই হকি স্টিক মুকি স্টিক নিয়ে অগ্রণী বিদ্যালয়ে আছে না, নাম তো অবশ্যই শুনছেন, জি। কারণ ওখানে খুব নাম করা বিদ্যালয়। এই অগ্রণী বিদ্যালয়ের ভিতরে রাতে 9টার সময় আমাকে হঠাৎ করে ইমার্জেন্সি কল, বড় ভাইরা, ইমিডিয়েট বড় ভাইরা, বন্ধু বান্ধবও আছে। আচ্ছা, এর মধ্যে হকি স্টিক মস্টিক ভিতরে নিয়ে অস্থির যে রতনের পিঠে আড্ডি উঠে ভেঙে ফেলাইব। কি করব আমি তো আর কিছু জানি না। যখন এই ইয়াটা কিছুটা টের পাইলাম আমি, তখন আমার একটা বন্ধু আছে, মেবি বর্তমানে সে অস্ট্রেলিয়া আছে, সাইদ, সে ইউনিভার্সিটিতে পড়তো, পড়াশোনা সমবয়সী ছিলাম কিন্তু পড়াশোনা আমার যে সিনিয়র ছিল 21, ও ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা কইরা অস্ট্রেলিয়া চলে গেছে। তখন ইয়ারে সাইদ রে আর আরেক বড় ভাই, আরেক বন্ধু আছে চপল, সেই চপল আছে বর্তমানে ইটালিতে, চপলের বড় ভাই মুকুল, মেবি আজিমপুরে আছে এখন, আবার সেই মুকুলও ইটালি গিয়ে ঘুরে আসছে, কিন্তু চপল আগে গেছে। মুকুল রে আর সাইদ রে বললাম যে সাইদ তুই মুকুল বাড়ি নিয়ে আস, আমি একটু কথা বলবো, পরিস্থিতি খারাপ দেখতেছি, যদি একজন হিট করে আমার গায়ের অবস্থা খারাপ, বুঝছেন। তখন আমি সাইদ রে বললাম, সাইদ যেটুকু টের পেয়েছি আসলে ঘটনাটা কি? কয় এই ব্যাপার। আমি ঠিক আছে ভাই, তোরা যা মুকুল ভাইরে ডাক দে, বলো মুকুল ভাই যা বিচার করেন, আপনার ক্ষমতা আছে আমার টোটাল বিচার করার, মাথা পাইতে নেব, কিন্তু ভাই কোনো প্রমাণ ছাড়া যাতে আমার গায়ে কোনো হিট না হয়। কয় ঠিক আছে যা। আমাকে একটু সিকিউরিটি দিয়েছেন, তখন আমি একটু রিল্যাক্স ফিল করছি, কারণ আমি যেটা করিনি সেটা প্রমাণ হবে কোত্থেকে। তখন এই পর্যায়ে তারা সেদিনকার মতো অনেক আনা গুসা ইয়াটিয়া কইরা কোনো কিছু পারে নাই, যে এটা কমপ্লেন করছে অনেক সেই আসে না। তখন পরে বলছে যে রতন দেখছি রাত্রে 12টার সময় মদ খেয়ে ঘুরে এক জিনিস, আর ঠেক দিয়া জিনিসপত্র নেওয়া এক জিনিস, ফার ডিফারেন্স তো পারে নাই, এইলো ব্যাপারটা। তাই সেখানে মনে করেন এই ধরনের একটা কমপ্লেন আসা শুরু হইলো। জি। আমার বাবা ওয়াসা, যেহেতু ওয়াসায় চাকরি করতো, এই স্যানিটারি ব্যবসা আমাকে পরপর 2বার দিয়ে দিছে। আচ্ছা, 2বারই আমি দোকান টোকান একদম বেনিশ করে দিছি। বাবা বুঝাইতেছে, কিন্তু ওই যে গেতা ধরে বসে থাকা বেচা কিনা হয় না। বাবা বলতো যে তোমার 11 মাস বসে থাকতে হবে, স্যানিটারি ব্যবসা হবে 1 মাস, তুমি ওই 11 মাসের ব্যবসা 1 মাসে করবা। কিন্তু শুনি নাই, ভালো লাগতো না, ওই দোকানের জিনিস বাইরে বিক্রি করে খেয়া ফেলাইছি, এসার টাকা নাই, পাইপ 100 ফুট বিক্রি করলে 2000 টাকা আইসা পড়ছে, নিয়ে এইভাবে টাকা পয়সা নষ্ট করতেছি, করতেছি, কিন্তু এই টাকা পয়সাটা ভাঙে, কিন্তু আমি তখন ইনকামও করি অনেক। এর মধ্যে করে যাইতেছে ডিগ্রিতে, ইউনিভার্সিটিতে পড়বো, বহুত আসে নিয়া, সর্বোচ্চ বিদ্যাপীঠের সর্বোচ্চ নেতা যারা, তাদের সাথে চলাফেরা ওঠা বসা, বড় নেতা ডাকসুর ভিপি, দলীয়, আমার কথা যারা শুনতেছে তারা অবশ্যই বুঝবে যে কোন দলীয় পর্যায়ে আমি কোন দলের ইয়াতে ছিলাম, এটা কথাই বোঝা যাবে। তখন বললাম ভাই দেখা গেছে বাইরের ছাত্র হয় না, টাকার বিনিময়ে ছাত্র যে ভর্তি হয় ঢাকা ইউনিভার্সিটি, এটাও সত্য কথা, যার জলজন্ত প্রমাণ। আমি এটা ইউনিভার্সিটি খাটো করবো না, কিছু কিছু থাকে করে নেতারা কিছু কিছু দুই একটা ছাত্র ভর্তি করতে পারে না, সেটা নিয়ে তো আমরা দেখছি ভুয়া ভর্তি নিয়ে আমরা পত্রিকার রিপোর্টও দেখেছি। হ্যাঁ, সেই ছাত্র, কিন্তু আমার তো হিসাব ছিল যে আমার নেতায় তো আমার ভর্তি করে রাখবো। এখন যা তো যখন তাদের কোঠা শেষ, তখন আমি বললাম ভাই আমার ভর্তির কি হইলো? কয় তোর এটা তো এবার হবে না, তুই আগামীবার ভর্তি হইস। আমি কি ভাই, আমার বাবা তো খুব নিরীহ গরিব, আমার বাবা বড় লোক না যে আমার 1 বছর বসায় খাওয়া, ইউনিভার্সিটি পড়ানোর জন্য বসায় খাওয়াবে, এইটা সম্ভব না ভাই। যেই অবস্থায় গেলো, আমি একটু আসলাম বুদ্ধি করে গিয়া, আমি ধানমন্ডি 4 নম্বরে মালিক আসার ডিগ্রি বিশ্ববিদ্যালয় একটা কলেজ আছে, ওখানে গিয়ে ডিগ্রিতে এডমিশন নিলাম। আচ্ছা, তখন এডমিশন নেওয়ার পরে আমাদের এডমিশনটাই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে শেষ বেস। পরবর্তীতে যারা ডিগ্রি পাস করছে আমাদের পরে 92-93 পরে যারা পাস করছে সবাই জাতীয় ইউনিভার্সিটির আন্ডারে, কিন্তু আমরা 91-90-91 শিক্ষাবর্ষে যারা ছিলাম তারা ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে। আমি কিছু ডকুমেন্টসও আনছি, পড়াশোনার ডকুমেন্টস। সমস্যা নেই, আপনি বলুন, আমরা বিশ্বাস করি আপনাকে। হ্যাঁ, জি, আমার ডকুমেন্টস আমি নিয়ে আসছি, বিশেষ করে পড়াশোনার ডকুমেন্টসগুলো ওখানেই ভর্তি হইলাম। যাক, এই ইউনিভার্সিটিতে পড়ার আশা হইল না, কিন্তু ইউনিভার্সিটিতে মনে করেন আমরা রেগুলার নিয়মিত ছাত্র যারা, তাদের চেয়ে পাওয়ারফুল অবস্থায় আমরা থাকি। আচ্ছা, হলে সিট নিয়া এই অসুবাজি 2 হলের ভিতরে, জসীমউদ্দিন হলে, বঙ্গবন্ধু হলের মধ্যে, ছাদের ভিতরে গোলাগুলি হইতেছে, এক পক্ষ করতেছে 20 রাউন্ড, আমরা অপোজিশন পক্ষ করতেছি 40 রাউন্ড, এরকম গোলাগুলি টিয়া অনেক কাহিনী। সেখানে ওই যে আমার যে গার্লফ্রেন্ড সম্পর্ক হইলো, ওর কি মানে চিঠিপত্র দেওয়ার ওই চিঠিপত্র আসতো সব ইউনিভার্সিটি হলের ঠিকানায়। আচ্ছা, কিছু কিছু বন্ধু বান্ধব ওর চিঠিপত্রের কিছু পড়তে, বন্ধু বান্ধব পয়সা শোনাইতাম, কোনো ব্যাপার না, ওরে দেখার জন্য সব মাথা নষ্ট হয়ে গেল গা। ওই যে আমাকে অগ্রণী বালিকা বিদ্যালয়ে নিয়ে ঢুকাইছিল, সেখানে এক বন্ধু সাইদ, এই সাইদ ছিল আমাদের বুদ্ধিদাতা গুরু ফ্রেন্ড সার্কেলের মধ্যে। জি, আমরা ভালো স্টুডেন্ট ছিল, সেখানে ওকে ফলো করতাম। সেই সাইদগুলো আমি মমতারে দেখতে যাবো, আমি চল। ওর নিয়ে যখন দেশে আসলাম, তখন তো মমতা ইন্টার পরীক্ষা দিয়ে ফেলেছে। বিশ্বাস করবেন না ভাই, দেশে আমাদের তখন বেরিবাদ হয়েছে, আর জি, পরে বেরিবাদ আমাদের এই
এরশাদ যে বেরিবাদ করে দিয়ে গেছে, যেখানে যার ধরুন আজকে আমাদের এখানে বাংলাদেশের মনে হয় ঢাকার পরে যদি কোথাও জিনিসপত্র যে কোনো খাবার দাবার তরি তরকারি গাড়ি ভাড়া সব জিনিসের দাম আমাদের এখানে এই মতলবে বেশি, Okay. সবচেয়ে সারা বাংলাদেশে, এটা আমি বলবো নির্দ্বিধায়। কারণ অনেকে গ্রাম দেশে অনেক জায়গায় 40 টাকা কেজি দুধ পাওয়া যায়, কিন্তু আমাদের এখানে 80 টাকার নিচে কোনো গরুর দুধ নাই। ঢাকাতেই 80 টাকা কেজি পাওয়া যায় সচরাচর, আমাদের এখানে এরকম কোনো তরকারি 50 টাকার নিচে কোনো তরকারি নেই। তো সেখানে ওই বেরিবাদের উপরে রাত্রে গেছি আমরা ইউনিভার্সিটির বন্ধু আমার সাইদ গেছে আমার সাথে, আমার লাভারের সাথে দেখা করবে। তো সেখানে বেরিবাদ যে তৈরি করছি, বেরিবাদের ওইটা গ্রাম আরল গাছ বলে, বেরিবাদের পাড়ে যা সমান এলাকায় রাখে, বুঝছেন? তোরে গিয়া বললাম, কিন্তু এর মধ্যে তো ওর সাথে আমি দেখা করতে যাই, কলেজে গিয়া দেখা করতাম, নৌলক্ষণের ছেলে দেখা করবো, কেউ কিছু কোয়ার মতো নেই। আর আমরা তো অনৈতিক কিছু করতাম না যে আমাদের এটাতে বাধা দিবে, কারণ আমরা পাপের কিছু করলে কেউ আমাদের ক্ষতি করতে পারবে। তা আমার সেই সব সাহস নিয়ে করতাম। তো ওদের গ্রাম থেকে অনেকে চেষ্টা করছে যে আমার আটকে একটা একসাথে কইরা পাইয়া অনেক কিছু করবে, কিন্তু সেই সুযোগটা আমি দিইনি। আমার বন্ধু, যেই বন্ধু আমাদেরকে বুদ্ধি দিয়ে চালিত, সেই বন্ধু গিয়া ভয় পাইছে। ও যখন রাত্রে দেখা করতে আসছে 9টার সময়, ওদের বাড়িতে যখন বেরিবাদের আসতে হয়, আসছে আর না হইলো 20 থেকে 30টা টর্চ লাইট, বড় বড় গ্রামের টর্চ লাইট সমানে লাইট মেরে উঠছে। ও তো দীক্ষা করে রতন আমি এখন টাকা যাবো, আমি এখন টাকা যাবি কই থেকে, এখন টাকা দিয়ে তুলে পার্সোনাল কোনো স্পিড বোর্ড আনতে হইব, নাহলে কোনো কিছু এটা পাওয়া যাবো না। কয় এনি আর থাকতাম না। এরপরে নিয়ে আমার বাড়ি দিনে ঠান্ডা এই লাইটের মধ্যে ও ফটকিরে আইসা চিবাতে আইসা এই সাইজের সামনে কেমনি কেমন সাইজ ভয় পাইছে, এটা শুনছে। সাইজে কইতাছে, আপনি টাকা শোনেন, আপনার হইলে ঢাকা ইউনিভার্সিটির নেতা, এনে আছেন, এত ভয় পান, আমি ভয় পাই না। মানে সাইজ আরো মাথা নষ্ট হয়েছে, জীবনে মেয়ে দেখছি এরকম মেয়ে দেখিনি, এটা কেমন পাগল। আচ্ছা, যে পাগল দেখছি, এই পাগল তো দেখিনি। এখন গ্রামে স্বাভাবিক ইন্টারমিডিয়েট পাস করে লাইলে একটা মেয়ে বড় হইয়া যায়। আর যেহেতু আজ থেকে আরো মনে করেন 25, 26, 27 বছর আগের কথা বলতেছি, তো সেটা সেখানে ওর বিয়া দেওয়ার জন্য ওর ফ্যামিলিতে খুব প্রেশার। ওর ছোট আরো 2 বোন আছে, সবাই বিয়ের উপযুক্ত হয়ে যাচ্ছে। এখন ওর কথা হইলো কি, আমার কথা হইলো কি, ও আমার প্রেশার দিতেছে বিয়ে করার জন্য। আমি কি মনে হয় কোনো ক্রমেই সম্ভব না যে আমি তোমার নিয়ে আলাদা পলায় বিয়ে করব, এটা আমার সম্ভব না, কারণ আমি বাবা আমার অনুমতি ছাড়া বিয়ে করতে পারবো না। ওকে। এরপরে এর মধ্যে আবার এই সম্পর্ক থাকা অবস্থায় আমার বাবা, ওর বাবা যেহেতু পুলিশ অফিসার ছিল, আমার বাবার আর একটা অবজেকশন ছিল। ওর বাবাও ড্রিঙ্ক করতো। আমার বাবা কয় যে দুধ মিয়াদার গা এসে আমার সামনে মদ খেয়ে গইব, ব্যয় কেমন আছেন, এটা আমি মাইনা নিতে পারতাম না। আমি কিলিয়া মাইনা নিতে পারতেন না। আপনারা তো ক্লাবে গিয়ে তাস খেলেন। আমি আমার বাবাকে এইভাবে বলছি, আপনি তো হয়তো এটা কয় না, আর আপনি খান না, আপনার ফুতে তো খায় মদ। আপনি বাবাকে ভাবে বললেন? হ্যাঁ। ওকে। আমি কিন্তু এটা এই যে আমার সত্যগুলো আমি বাবাকে বলছি। আমার তখন মারতে চাইছে যে শুয়ার বাচ্চার কত বড় সাহসী, আমাকে গালি দিয়ে করতে চাইছে, কিন্তু আমি বলছি। বলার পরে আমার এই বিয়ে করানোর জন্য, আমি তো বড় ছেলে, তো আদর কইরা বিয়ে করানোর জন্য খুব গেল বা ইন্ডিমেন্টে হঠাৎ করে সবাই ফ্যামিলির সবাই ট্যুরে গেল সিলেটে ট্যুরে গেল হঠাৎ করে। আমার এক সিনিয়র বড় ভাই, এখন সে ময়মনসিংহ গরু, আমার বাসার ভাড়াটিয়া ছিল আর আমাদের বাসা ভাড়াটিয়া ছিল। ও ঢাকা ইউনিভার্সিটিতে ওর রুমেও আমি অনেকদিন ছিলাম। সেই খোকন ভাই রেলওয়া, মানে ওই খোকনের বড় বোনটা ইসলামিক ফাউন্ডেশনে চাকরি করতো, আমাদের বাসায় ভাড়া থাকতো। তখন ওই বোনটা 2 বছর মনে ভাড়া দিয়া থাকছে। ওরপরে আব্বাই নিজের মেয়ের মতো, আমার কোনো বোন ছিল না তখন, নিজের মেয়ের মতো রেখে ওরে ভাড়া টাড়া দিতে দেয়, ফ্যামিলিরই একটা সদস্য হয়ে গেছে গা। জি। হঠাৎ করে খোকন রেলওয়া যে রতন, আমরা তো খোকন আমার কইতেছে, রতন আমার ইউনিভার্সিটি হলে বসে যে সিলেট যাবো বেড়াইতে ভালো কথা, সবাই একসাথে যাবো, তোর যাইতে দেবো। আমি কি আমার নেওয়ার লেগে পাগল কা, হেরবোকা হ যাবো। তো হঠাৎ কইরা যেখানে মনে করেন সিলেটে যাতায়াত করতে টাকা পয়সা লাগবো 8-10 হাজার টাকা, সেখানে দেখেছে আর তার যদি 2-4 গুণ লয়, তো একটু না যে এত টাকা পয়সার প্রয়োজন কেন। তো সেখানে আমি কখনো আসলে ঘটনাটা কি, সেখানে মেয়ে দেখতে যাবো, যদি পছন্দ মতো মেয়ে পাই তোর বিয়ে করে নিয়ে আসবো। আমি কি এটা বললে আমার সমস্যা কি, তোরা বলতে চাস না কেন? আমি যেটা বলছি সেটা যদি, আমি তো আগেই বলছি, বাবা মা যদি রাজি না হয় মামাদের আমি বিয়ে করবো না। কিন্তু সেটা আমি যদি ইস্টাবলিশড হয়ে যাই যখন, তখনটার হিসাব আলাদা। এর মধ্যে যদি বাবা মা বিয়ে করে, তাহলে তো আমার এটা ভালো, তারা বিয়ে করাবে, তারা বউ খাওয়াবে, জিনিসটা কিন্তু এরকম। আমি তো স্টুডেন্টই, যদিও টুকটাক কাজকর্ম করি, সেটা আমার নিজের খরচে। এই টাকা পয়সা আব্বা কখনো চায়ও না, করে না। আর আব্বা অনেক কাজই কন্ট্রাক্ট নিয়ে আমারই দিয়ে দিত, যেটা তুমি করো। তো সেখানে মনে করেন গেল, যাওয়ার পরে যখন হইলো যে ওখানকার মেয়ে বিয়ে করে আমার লন্ডন পাঠাই দিবে, আমার মা দিল যে আমার ছেলের তো আমি বিক্রি করতে আনিনি এখানে, ঠিক আছে। আমার মা এই ভেটো দেওয়ার পরে যখন মা মানে তাদের কথাবার্তায় কেমন যেন একটু হয়েছে, মা বলছে আমি বিয়েতে রাজি না। আমি তাদের সবাই সিলেটের রাত্রে হোটেলে রেখা আমি আইসা পড়ছি। সেই আশাতে আমার বাবা আমার সাথে 8 বছর তখন থেকে
কোনো কথা বলেনি 8 বছর। এবং আমি এটাও বলতাম মাকে, মা আমি রাত্রে দেখি ভয় পাই, আব্বা আমাকে মারতে আসতেছে, ইয়ে করতেছে, আমি কিন্তু এই জন্য আমি মাকে প্রায় সময় বলতাম, হয়তো আমার এই প্রোগ্রাম আমার মা শুনবে, মা বলবে যে না আমার ছেলে মিথ্যা বলে নাই। ওকে, আমি খুব ভয় পাইতাম। এবং আব্বা এসে বলছে যে আমি তো ওনাদের সাথে কথা বলছি, আমাকে ইনসাল্ট করে রতন এসে বললো, এটাও তো ঠিক হয়নি। যাই হোক, একটা পর্যায়ে বিয়ে করে ইন্ডিমেন্ট টাইম আমি যখন ডিগ্রি যেদিন পরীক্ষা দিতে যাব, সেই আমার যে গার্লফ্রেন্ড ছিল ওর পাশে, ওদের পাশের বাড়ি আরেকটা মেয়ে ছিল। ও পাশের বাড়ি ঠিক আছে, কিন্তু ওই মেয়েটা আবার আজিমপুর থাকতো, ওর বাবা আজিমপুর সরকারি চাকরি করতো, সেখানে থাকতো। ওই মেয়েটা চাইছিল সম্পর্ক টম্পর্ক করতে চেষ্টা করতে, পাত্তা পায়নি আজিমপুরে থেকে আমার সাথে। পরে ও আইসা আমারে যেদিন কালকে পরীক্ষা দিতে যাবো, আমার জগন্নাথে সিট পড়ছে, ডিগ্রি পরীক্ষা দিতে যাবো, আজকে এসে রাত্রে কইতেছে বিয়ে হয়ে গেছে কি আপনি শুনছেন? আসলে তো আমি জানি না। যেখানে 6 থেকে 6.5 বছরের সম্পর্ক, সেখানে বিয়ে হয়ে গেছে একটা মানুষ, স্বাভাবিক তো লাগতেই পারে ভাই। আমার মাথা নষ্ট, মায় না এটা শুনে টের পেয়ে ওই মেয়ের তো ধরে বইছে, তুই করতে গেছ সাহামজাদি, আমার ছেলের এটা তো এখন না বললেও পারতে, ওর কালকে পরীক্ষা তুই জানোস না, হ্যান তেন। আমি ভাই পরীক্ষা দিতে গেলাম, পরীক্ষা দিয়ে যাওয়ার সময় মারে বললাম, মা আমি আর সদরঘাট থেকে বাসায় আসবো না, আমি চাঁদপুর চলে যাব। আমি চলে গেলাম পরীক্ষা দিয়া, কোনো রকম পরীক্ষা আর কি। ও এর মধ্যে পরীক্ষা দিয়েছে বলতেছি, চাঁদপুর গেলাম, তখন তো বিয়ার 2 দিন না 3 দিন পরে আমি গেছি। ওরা 4 বোন ছিল, ইভেন ওর মা, সবাই আমার দিকে যে কান্নাকাটি করছে, ইভেন ও সহকারে, কিন্তু বিয়ে হয়ে গেছে। আমি আমার মন চাইছে, তুমি বিয়ে করে বলেছো, তুমি আমার কাছে আসো কেন, তুমি ভালো থাকো, আমি দোয়া করি। যে মেয়েটার সঙ্গে 6 বছরের সম্পর্ক ছিল, জি হ্যাঁ, ওর বিয়ে হয়ে গেছে। আর ওরা ভালো পাত্র পাইছে, ইঞ্জিনিয়ার ছেলে পাইছে, বিয়ে দিবে না কেন? কোনো বাবা মাই এই ধরনের পাত্র হাতছাড়া করতে চায় না। তখন মনে করেন এই আইসা স্বাভাবিক মনে মনে তো কষ্ট পাইলাম, পরীক্ষা মারে কিছু বুঝতে দিনই। পরের দিন ঢাকা আইসা, তখন তো ডিগ্রি পরীক্ষা তো একদিন গ্যাপ থাইকা পরীক্ষা দিল। পরীক্ষার রেজাল্ট আমার প্রথম পরীক্ষা যেটা, সেটাই খারাপ হইলো, এক সাবজেক্ট করলো, মিসিং হইলো। নেশার মাত্রা, মদ খাওয়া সকাল বিকাল প্রচণ্ড। আর মানে জেনে গ্যাঞ্জাম নাই, হেন গিয়া গ্যাঞ্জামের জায়গা, বিভিন্ন জায়গায় ভাড়াটিয়া এই হিসাবে যাইতাম নির্বাচন করতে, মানিকগঞ্জ, এদিকে ফরিদপুর, বরিশাল, বিভিন্ন জায়গায় ইউনিভার্সিটি অস্ত্র সাপ্লাই দিয়ে ওগোভাবে ওগো পাঠাইতাম, আমগোভাবে আমরা যাইতাম। জি, এর মধ্যে টুকটাক পুলিশে ধরে নিয়েছি, কিন্তু পুলিশে নিয়ে থানা পর্যন্ত কেস ফাইল হইতে দেয় নাই। ওই যে বললাম বাবা আদর করতো, কোনো কিছু আমার ছেলের কেউ গায়ে হাত দিব করবো, এদিক দিয়ে আবার ঠিকই টাকা পয়সা খরচ করে নিয়ে আসতো। এর মধ্যে ঢাকা শহরে নতুন নতুন ফেন্সি ডিল আসে, ফেন্সি ডিল খাওয়া শুরু হয়ে গেল গা অকাতরে। মানে নেশার যে একটা খারাপ দিক এটা বুঝি না, কিন্তু রক্ত গরম, পাইতাছি খাইতাছি, টাকা পয়সার অভাব নাই। আর ওই সময় কিছু কিছু কাজকর্ম, বাসার কাজকর্ম বাইরে গেল গা। আর আমার একটা জিনিস ছিল কিন্তু ভাই, শখের জিনিস, সেটা হলো গোল্ড কিনা চেইন, 2-3টা চেইন গলায় পরে আমি সবসময় ঘুরতাম, এটাও আমার কিন্তু একটা রেকর্ড। কাজকর্ম করতেছি, নেশা পাই, আর নেশার যেই পয়সা তখন এই যে মদ খাই, ফেন্সি ডিল খাই। একটা পর্যায়ে আছিল সকালে ঘুমের থেকে ওইটা, ওই ছোট ছোট 50 ml বোতল আইছে, তখন 2টা কইরা বোতল সকালে খাইতাম ঘুমের থেকে উঠটা ফেন্সি ডিল। আর মনে করেন 100 টাকার গাঁজা নিতাম, ওগুলি 1 প্যাকেট গোল্ড সিগারেটের প্যাকেটে 1 প্যাকেট সিগারেট বানাইতাম, পকেটে ভরতাম। দুপুরে আমার আরেকটা বন্ধু ছিল টিটন, ও জগন্নাথে মাস্টার্স কমপ্লিট করছে, ও তখন ট্রাভেল এজেন্সিতে, নিজেই ট্রাভেল এজেন্সির মালিক। পাকিস্তানের লোকের ভিসা টিসা এগুলি প্রসেসিং করে, করে টিকিট করে, ওর এনে খালি বসতাম। ও ফেন্সিডিল খেত, ও মদ খেত না। দুপুরবেলা ও ফেন্সিডিল খেত, আমি 2 প্যাক 3 প্যাক মদ খাইতাম, হয় গ্যালাক্সিতে এসে, নাহলে গোল্ডেন ড্রাগন এসে, মগবাজার, যেখানে সব সুযোগ রাস্তায় যেখানে পড়তো। আবার সন্ধ্যার সময় আমার বেশি তো ওই মদটুকু, আবার স্টিকগুলো, আর ও 2বার এই ফেন্সিডিল খাইতো, 2টা 4টা। হ্যাঁ, নেশা হুদবুট হয়ে গেলাম গো, বন্ধু বান্ধব অনেক বেড়ে গেল গা। আমাকে এক বন্ধু ছিল শেখ সাহেবাজার, কুত্তা সোহেল কইরা নাম। কুত্তা সোহেল এই কারণে, ঢাকা শহরে যত লেটেস্ট কুকুর আসতো সে কিন্তু 2-3টা বড় বড় কুকুর নিয়ে মনে করে শিকলটা বাইন্দা ঘুরতো, এই জন্য ওর টাইটেল ছিল কুত্তা সোহেল। ওকে, এক বাপের এক পোলা ছিল, কোটিপতির ছেলে। আমার জীবনে অধপতন, এই সবচেয়ে বড় অধপতন শুরু হইতেছে সামনে। ওকে, এরকম করতে মনে করেন হেয়ালি টাকা পয়সা তো নিজে কামাইয়া করি, আবার ফিটিংও আসে। ফিটিং বলতে কি, মনে করেন বিদেশে যাওয়ার টাকা জমা দিয়েছেন, আপনি টাকা উঠাইতে পারেন না, তোমার কাছে দিচ্ছেন, আপনি জেনুইন দিয়া থাকলে, আর ওর যদি দেওয়ার ক্ষমতা থাকে ওর থেকে উঠাই দিতাম। আপনার 1 লাখ টাকা দিচ্ছেন, ওর থেকে 20,000, আপনার 80,000 টাকা দিয়ে 20,000 খাইতাম। এই টাইপের টাকা ফিটিং খাইতাম আমরা। হ্যাঁ, আমাদের একটা সার্কেলটা এরকম একটা ছিল, এরকম ফিটিং 2-4টা আসতোই প্রতিদিন। সেখানে মনে করেন নিউ ইন্ডিমেন্ট টাইম যখন এই অবস্থায় এলো, সব বাসায় ডিসিশন নিল, বিয়ে করায় দাও। আমরা ছিলাম। জি বলুন। আমি এর মধ্যে
আমার এক বন্ধু ছিল ইন্ডিয়ান ব্যবসা করতো। জি। ওই যে আমি বললাম যে আমার ঘোরাঘুরির, আমি বাংলাদেশে খুব কম জেলাই আছে যেখানে যাইনি। তা আমার এই ঘোরাঘুরিটাও পারছিল। ইন্ডিয়াতে একটা ঘোরার ইয়া হয়ে গেল গা, কীভাবে ওই যেই বন্ধু ইন্ডিয়ার ইয়া করতো, ব্যবসা করতো, ও বলতো যে তোরা ইন্ডিয়া যাবি, তোদেরকে নিয়ে যাব, তোকে যা খরচ ঘোরাঘুরি সব আমার, আসার সময় খালি একটা লাগেজ, ওর একটা লাগেজ আনতে হবে। তো দেখা গেছে আমরা পরে দেখতাম যে আমাদের নিয়ে গেলে ও আমাদের পিছনে খরচ করে 4 থেকে 5,000 টাকা, আর ও অন্তত 15-20 হাজার টাকা ইয়া করে, কিন্তু আমরা ওইগুলির দিকে ইয়া নাই। তো এইভাবে একটা ঘোরাঘুরির অভ্যাস হয়তো ইন্ডিয়া যাতায়াত করতাম। তো এক পর্যায়ে ওই যে মাঝখানে আমি একটু আগে বলছিলাম যে আমার সম্বন্ধী, মানে আমার ওয়াইফের আপন ফুফাতো ভাই ছিল ডিবির এসি, যাবো নৌশাদ খন্দকারের নাম বলছি। জি। দাদা, আমার সম্বন্ধী যে বড়, ওই দাদার বাসায় আজিমপুরে বাসা ছিল, তো ওই বাসায় থাকতো, ওর কোনো ফ্রেন্ড সার্কেল নেই। ওকে। ও কিভাবে আমাদের সাথে, আমাদের সিনিয়র বিসির সাথে মিশতে চাইছে, সেখানে ইয়া পাইনি। পরে আমারে বললো যে আমি তো এখানে থাকি, এখানে সিটি কলেজে ভর্তি হয়েছি, আমার তো ফ্রেন্ড সার্কেল লাগে না, আমি চলতে পারবো না। ঠিক আছে, তুই আমাদের সাথে চল, অসুবিধা নেই। তা আমাদের সাথে চলতো, ফিরতে ইয়ে করতে। তো এই ইয়েতে আমার সেই বন্ধুর নাম ছিল রফিক, এবং খুবই ভালো মানুষ, খুবই ভালো ছেলে। আমার সাথে ফ্রেন্ডশিপ হওয়ার পরে আমাদের সাথে চইলা ওরে থানায় 2বার ধরে নিয়ে গেছে, কিন্তু ওর ভাই যে এত বড় অফিসার, নিয়ে গেছে, সাথে নিয়েছে। পরে ওই দাদা ওকে বিদেশ পাঠিয়ে দিল। ওকে। বিদেশ পাঠিয়ে, এর মধ্যে ওই ছেলের সাথে, আমার সেই বন্ধু রফিকের সাথে আজিমপুরে অনেকেই ক্লোজ হয়েছে, কিন্তু ও বিদেশ যাওয়ার পরে ওর সাথে আর কেউ যোগাযোগ রাখেনি। কিন্তু ওর সাথে এক মেয়ের অ্যাফেয়ার ছিল, ও আমার সাথে যোগাযোগের মাধ্যমে ওই মেয়ের সাথে চিঠি আদান প্রদান করতো। আচ্ছা। তো সেদিক দিয়ে ওর সাথে একটা সম্পর্ক রয়েছে। আচ্ছা, এর মধ্যে কিছু, ও যাওয়ার 1 বছর পর ওর বাবা মারা যায়। তখন আমাকে চিঠিতে বলল, রতন, আমি তো ভালো লাগতেছে না, এসে পড়বো এই মুহূর্তে। তাই আমি বললাম, দেখো, তোমার দাদা পাঠাইছে, তোমার দাদার কোটি কোটি টাকা থাকতে পারে, এখন তোমার ভাই ব্রাদারগুলো তোমার সবচেয়ে ছোট, তুমি বড়, একমাত্র বর্জনক্ষম, তুমি যদি আসা পড়ো, তোমার ভাই বোনগুলোর কী অবস্থা হবে? তার ছোট 3টা ভাই, 2টা বোন, আর বড় 2 বোন আছে, তাদের বিয়ে হয়ে গেছে, তাদেরটা আমি বলি না। যাই হোক, ও আমি বুঝাই, কান্না, তুই তো এসে তোর বাবারে দেখবি না আর পাবি না, আইসা লাভ কি, তুই তোর ইয়াটা শেষ ফিরায়। তো এসে ওর সাথে আমার সাথে একটা যোগাযোগ ভালো, এবং সম্পর্ক ভালো হলেও বিদেশ থেকে আসলো, আইসা আমার সাথে দেখা করলো, আইসা দেশে বিয়ে করলো, আমার যাওয়া দিল, আমার যাওয়া হইল না। আচ্ছা। তাই ওই এক পর্যায়ে আমি ইন্ডিয়ার থেকে আসতেছি বাই রোডে বেনাবল হইয়া, এক রাত্রে আমি একা একটা ব্যাগ নিয়ে খুলনাতে আমার আপন ফুফাতো ভাইদের ব্যবসা আছে, ওই স্যানিটারি ব্যবসায়ী, ওরা নিজস্ব প্লাস্টিক পাইপ ইন্ডাস্ট্রি আছে, ওখানে ওরা তৈরি করে ইয়ে করে, ওদের ওখানে নাই গিয়ে আমি ট্রেনে উঠা আইসা বললাম পোড়াদো আমার এক খালার বাড়ি আছে। পোড়াদো আসার পরে স্টেশনে আইসা হঠাৎ করে ওই যে রফিক যে বন্ধু, ও বলছিল যে খোকসা, কুষ্টিয়াতে খোকসা রেল স্টেশন আছে, ওখানে এসে নাইমা আমার নাম রফিক বললে যে কেউ দেখাই দিবে আমার বাড়ি। আচ্ছা। রাত্রে তখন পোড়াদো স্টেশনে আমি যখন আসছি, রাত্রে তখন বাজে 12:15। তো হঠাৎ করে আমি ওই আমার খালতো ভাইয়ের বাড়িটা হইল স্টেশনের পাশেই, স্বরূপদা গ্রাম, পাশাপাশি পোড়াদো স্টেশনের পাশে। আমি স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করলাম যে এখানে খোকসা স্টেশন কোথায় এবং কিভাবে যাওয়া যায়? কয়, আপনি খোকসা যাবেন? আমি কিভাবে যাওয়া যায়? কয়, এখনই একটা গাড়ি আসতেছে। আমি সেই বন্ধুর বাড়িতে কিন্তু কখনোই যাইনি, যেই কথা সেই কাজ। টিকিট কত? 10 টাকা, মানে লোকাল ট্রেন তো। আমি তো উঠা পড়লাম ট্রেনে, 10 টাকা তার টিকিট কেটে। রাত্রে 1টার সময় গিয়ে খোকসা স্টেশনে আমি নামলাম। রাত্রে গ্রামের বাড়িতে ভ্যান থাকে, তো স্টেশন থেকে ভ্যানে ওদের বাড়িতে যাইতে তখন ভাড়া নেয় 2 টাকা। আচ্ছা। তা আমি যেমন স্টেশনে নাইমে এক ভ্যানওয়ালার জিজ্ঞেস করলাম, রফিক খনকার সমসপুর গ্রাম চিনেন? 2-3 জনে কয়, হয় চিনি। আমি ওই বাড়িতে যাব। এখন এই রফিক জি ওই বাড়িতে আমারই নিয়ে, তার বন্ধু সার্কেলের মধ্যে আমারই যে এত বড় করে রাখছে, এটা আমি যেহেতু ওদের বাড়িতে যাই নাই, আমি তো আর জানি না। আমি প্রথম গেলাম, যাওয়ার পরে বাড়িতে ঢুকেই ডাক দিলাম রফিক, 1 নম্বর ডাক। 2য় ডাক রফিক, কে? শুধু বলছি যে আমি রতন। ওদের ছোট দোতলা চৌতলা টিনের ঘর, তো ছোট 4টা ঘর আছে ভাই। জি। কিন্তু বিদ্যুৎ আছে। 4টা ঘর থেকে একসাথে বাতি জ্বলছে। ওরে বাবা। রতন যে নামটা শুনছে, স্বাভাবিক প্রত্যেক ঘরেই হয়তো শুনছে, ডাক দিছি, একসাথে বাতি জ্বলছে। 4টা ঘর থেকে লোকজন, ভাই বোনরা সব হুড়মুড়ায় বাড়িছে। আমার আজও সেই স্মৃতি ভোলার মতো নয়। আমি সেদিন গেছি হয়তো রাত্রে থাইকে, পরের দিন সকালে এসে পড়বো। মানে আকাশের চাঁদ হাতে পাইলে যেটুক না হয়, তার চেয়ে বেশি তারা পাইছে আমারে পাইয়া। আরে একটা বন্ধুর জন্য বন্ধুর বাড়িতে এতটুকু এটা আমার কল্পনার বাইরে ছিল। সেখানে আমি একদিনের জায়গায় 2 দিন 3 দিন থাকলাম।
ঠিক আছে, থাকার পরে যেহেতু বিয়ের প্রসঙ্গটা আসতেছে এখানে, এই জন্য বলা। আচ্ছা, ওখানে তখন যাওয়ার পরে আমি যাকে বিয়ে করছি তখন সে পরে ক্লাস 7-এ, যখন ওদের বাড়িতে যায়। এই বোনটাই, ভাই বোনদের মধ্যে বোনটা ছোট, আর ওইটার ছোট আরেকটা ভাই আছে। যে আমার আপ্যায়ন করছে, তাদের যে ইয়াটা, মানুষকে খাওয়ায় তো সবাই খুশি করতে পারে না, ওইটা দেখে আমার মাইন্ডে এফেক্ট করছে। আমি কেন জানি একটু দুর্বল হইলাম। এরকম পরবর্তীতে আমি 1 বছর পরে গেছি ওদের বাড়িতে আবার। আচ্ছা, ওইভাবে বেড়াইছি। পরবর্তী থেকে 6 মাস পরে গেছি। কিন্তু এর মধ্যে ওই যে রফিক কিন্তু আমার চালচলন সম্পর্কে জানতো। হ্যাঁ, কারণ আজকে কিন্তু রফিক আমার আপন সম্বন্ধী, তাই না? কিন্তু এটা পরে আসতেছে, রফিক ওদের এলাকায় যখন গেছি, ওদের এলাকায় কোথায় আবগারি মদের দোকান আছে, কোথায় কি আছে, এগুলি রফিক আমাকে দেখাই দিছে যে তোর খাবার দাবার কিন্তু এনে এনে পাবি, তো কোনো সমস্যা নাই, ঠিক আছে। আমি কিন্তু এগুলি ব্যবহার করতাম, রফিক তো জানতোই, ইয়ে করতাম। এরকম 3-4 বার যাওয়ার পরে 2 বছরের মধ্যে হঠাৎ করে আমার কানে একটা ইয়ে আসলো, কি ওদের বাড়িতে অনেকটা সন্দেহের চোখে দেখে এক একজন। কি সন্দেহের চোখে দেখে? ওর ছোট 2টা বোন আছে, এবং আমার এই যাওয়াটা ইয়া করে না। আমি কোন সেন্সে, তখন তো মমতা আমার গার্লফ্রেন্ডের তো বিয়ে হয়েই গেছে গা, তখন আমি কোন সেন্সে আমি রফিককে বললাম, রফিক যদি এরকম কোনো কেউ সন্দেহের চোখেই দেখে, যা তোর এই ছোট বোনটা মেট্রিক পাস করাই দিস, আমি ওর বিয়ে করবো। আমার মুখ দেওয়া যেইভাবে হোক বাইরে হয়ে গেছে। তখন হেরা এবং আমার চালচলন দিঘা, তাদের ফ্যামিলিতেও কেউ বিশ্বাস করতে পারে না যে আমি আসলে যে যাই বা ইয়া করি। আচ্ছা, এর মধ্যে যাওয়ার আরেকটা কারণ হইল কি, ওই যে আমি নেশা করি ফেন্সিডিল খাই, যেই ফেন্সিডিল ঢাকাতে খাই 140 টাকা দিয়া, গাবতলি গিয়া গুইরা গুইরা, তাও 2 নম্বর নকল টকল গুইরা বানায় দেয়। সেই অরিজিনাল ইন্ডিয়ান ফেন্সিডিল 125 ml বোতল আমি কুষ্টিয়া গিয়া খাইতেছি অনলি 30 টাকা দা। সেখান থেকে এক পর্যায়ে প্রতিবার যখন আসি 50টা 60টা করে বোতল আমি নিয়ে আসি, বন্ধু বান্ধব যারা খায়, খাইতে গিয়া দেখে এটা ইয়া এই ফেন্সিডিল খাওয়ার লোভে ওখানে আমার যাওয়ার ইয়াটা দেখা গেছে, যেখানে 6 মাসে একবার যাইতো, এখানে প্রতি মাসে একবার যাওয়া হইতেছে। এবং আমি দেখা গেছে 10,000 টাকা লইয়া গিয়ে ঘুরে টুরে আমার ফেন্সিডিল লইলে আমার পরবর্তীতে 2 দিন পরে আমার হাতে 20,000 25,000 টাকা হয়ে যেতেছে। ওগুলি নিজের প্রয়োজনে এগুলি রেখে বাকিগুলো বিক্রি করে দিতেছি। এখন এখানে আরেকটা জিনিস ইয়ে হলো যে এত ফেন্সিডিলের ব্যবসা করে, এই জন্য এনে যাতায়াত করে। আয় হায়, ওই রকম। এরপরে এই লাইন বাদ দা, আমি কেমনি কেমনি এই ফেন্সিডিলের ব্যবসা শুরু করলাম, সেটা কুমিল্লা থেকে, কুমিল্লা বর্ডার থেকে ব্যবসা করে দেখেছে আমার অল্প চালানের থেকে। আমি বাড়িতে বলিনি কৃষি এরকম, আমি বাড়ির থেকে 25 না 30,000 টাকা নিলাম, মারে কয়ে যে আমি ব্যবসা করুম। কিসের ব্যবসা করবি? আমি ইন্ডিয়ার থেকে মালামাল আনুম, বিক্রি করুম। আসলে মায়েরা তত কিছু বুঝতো না বা অতটা গুরুত্ব দেয় না, কিন্তু আমি মূলত করতে শুরু করলাম ফেন্সিডিলের ব্যবসা। এর মধ্যে ছোটোখাটো এই 25-30,000 টাকার চালান হইতে হইতে আমার প্রায় ওই সময় 3 লক্ষ 3.5 লক্ষ টাকার চালান হয়ে গেল। ঠিক আছে, চালান হওয়ার এক পর্যায়ে গিয়া আমি যাতায়াত করতেছি, ইয়ে করতেছি, শেষ পর্যন্ত কুমিল্লা থেকে আমার ট্রাক দিয়ে যখন মাল গেল, সেই মাল এক লগে 7.5 লক্ষ টাকার মাল ধরা খেয়ে গেল। ধরা খাওয়ার পরে আমার ফেন্সিডিলের ব্যবসাও শেষ হয়ে গেল। ইন্ডিপেন্ডেন্ট টাইম আমার বিয়ে করাবে, তখন আমি মারে বললাম, মা, তখন তো এর মধ্যে সময় গেছে, ওই মেয়ে ক্লাস 10-এ উঠছে, মানে 10-এ কি 10-এ মেট্রিক পরীক্ষা দিব, ফর্ম ফিল আপ করবে, এই টাইম বিয়ে যদি করাইতে হয় তাহলে যাও, একটা নিরীহ মেয়ে আছে ভালো, তাহলে ওই মেয়েটার গিয়ে দেখো, যদি পছন্দ হয়। তা আমার মা, আমার ছোট বোন, আমার আপন চাস্তো ভাই, মানে আমার বাবার চাস্তো ভাইয়ের ছেলে, উনিও ওয়াসায় চাকরি করে মিরপুরে থাকে, সেই মানিক ভাইকে নিয়ে গেল কুষ্টিয়া। মা আংটি টাংটি নিয়ে গেছে, এগুলিতে আমি কিছু জানতাম না, মারে নিয়ে গেছি মেয়ে দেখাইতে। এখন মেয়ে দেখাই দিয়া, তখন তো ওই যে এখন যে বাল্যবিবাহ, ওগুলি কিন্তু তখন ছিল না। আমার ওয়াইফ যখন ক্লাস 10-এ পড়ে, ওই অবস্থায় আমার বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে আমি একটু ইয়ে করলাম যে ওর পরীক্ষা, তখন আমি হেগো বাড়িতে সবাই গার্জেন রফিককে বললাম, রফিক যা হওয়ার হয়েছে আল্লাহ যা করে, তুই ওরে অন্তত মেট্রিকটা পাস করা। যাক, মেট্রিক পরীক্ষা দিল। এর মধ্যে পরীক্ষা দেওয়ার মধ্যেই আমার বউ কনসেপ্ট করলো। আমি এটা মাইনে নিতে পারতেছি না, এত অল্প বয়সের কারণে। হ্যাঁ, অল্প বয়সের কারণে। আর ওর পড়াশোনা তো তাইলে এই মুহূর্তে গ্যাপ হয়ে যাবে। যাই হোক, এর মধ্যে আমার বিয়েতে কিন্তু আমার বাবা যায়নি, গিয়ে বিয়ে পরে তুই আইয়া বললো। আচ্ছা, বাবা এদিক দা মার সাথে, ওই যে বললাম যে ওই যে সিটি বিয়ে নিয়ে নে, বাবার সাথে কথা বন্ধ, সেই কথা বন্ধই রাখতে হতেছে। তো বাবা মারে কইলো, কেমন বিয়ে করছো, বউটু নিয়ে আসো না কেন? যাক, মা কইলো তুই রূপালিরি নিয়ে আয়। আমি রূপালিরি নিয়ে আসলাম নিজে, কোনো আনুষ্ঠানিকতা নেই, কিছু নেই। আমার বাবা আমার বউ ওয়াইফকে পাইয়া মনে হয় মানে কি যে পাইলো, আতে সে
মানে আমার বউরে সে কোলে কইরা খাওয়ায় দাওয়ায় পড়ায়, মানে নিজেই সব কিছু করায় দেয়। আচ্ছা, এইভাবেই আদর যত্ন সব দিক দিয়ে। আবার যখন অন্য কনসেপ্ট করছে, আমি তো কইছি যে একটা কিছু ইয়া করব, মানে পারে না যে চতুর্দিক দিয়ে হামলা হিসাব করে। আমার কত বড় সাহস, আমার বংশের প্রথম পাতি আসতেছে, সে বলে নষ্ট করবে হ্যান তেন, মানে একটা বিদিকিচ্ছিরি অবস্থা। যাক, সে তো কিছু করা গেল না, যেভাবে হোক। আমি বিয়ে করলাম 96 ডিসেম্বরের 21 তারিখে। ঠিক 1 বছর 2 মাস না 3 মাস, আমার ছেলের জন্ম হইল ফেব্রুয়ারির 24 তারিখে। আমার ছেলের জন্ম হইল 97 ফেব্রুয়ারি, 97 না 98 ফেব্রুয়ারি 24 তারিখে আমার ছেলের জন্ম হইল। আব্বা তো মহাখুশি। আব্বার আরও চতুর্দিকে কাজকর্ম বাইরে গেল গা, সোজা হিসাব, মানে অবসর থাকতে পারে না, কাজে অস্থির। এর মধ্যে আমিও মনে করেন ওই অসহায় লোক কি, ঢাকা শহরে কিছু কিছু ডিপার্টমেন্ট আছে, যেমন এই বিদ্যুৎ, গ্যাস, তারপরে পানি, এগুলি ছিল টাকার খনি। যে এগুলি কাজকর্ম না করছে সে বুঝবে না। আমরা করছি, আমরা জানি। এখন মিটারে কিছু কাজ আসলো, ভাই আপনার বাড়িতে মিটার আছে, আপনার বাড়িতে 10,000 টাকা বিল উঠছে পানিতে, কিন্তু কিছু কিছু বাড়িতে আছে তখন নিয়মটা এরকম, 10,000 টাকা গড়পড়তা বিল দেয়ারই, 10,000 টাকা বিল আপনি 3,000 টাকা দিয়ে যাইতেছেন। আবার যার 500 টাকা বিল আসে গড়পড়তা বিল গিয়ে সেও 3,000 টাকা দেয়। এখন যে 500 টাকা 3,000 টাকা, সে তো বলবে যে আমি মিটার লাগাবো, তাই না? আর যে 10,000 টাকা বিল দিয়ে 3,000 দেয়, সে বলবে আমার মিটার লাগতো না, আমার গড়পড়তা বিলই ভালো। তো সেখানে আমাদের পয়সা কামানোর, প্রতিদিন 5-7,000 10,000 টাকা কামানোর একটা হিরিক পড়ে গেল গা। কারণ যে মিটার লাগাইবো না ওর থেকেও টাকা খাই, যে লাগাইবো ওর থেকেও টাকা খাই। আর এই টাকা কিন্তু, টাকা তো কন্ট্রাক্ট নিছে অন্য বড় কন্ট্রাক্টর, আমরা তো তার থেকে সাব কন্ট্রাক্ট নিয়ে কাজ করতেছি। জি। আর মিটারের লাগানোর মজুরি তো প্রতিটা মিটারে 160 না 70 টাকা করে মজুরি দিত, সেটা তো আছেই আমাদের। দৈনিক 10টা-15টা মিটার লাগানো যায় 2টা মিস্ত্রি নিয়ে। যেভাবে কাস্টমার করে টাকা পয়সা যায়, ইয়ে করতেছে। এর মধ্যে এবার আসি, ওই যে কুত্তা সোহেল আমাকে এক ফ্রেন্ড আসছিল, যে কিন্তু ফেন্সিডিল মটর এগুলি খাওয়া কিন্তু বন্ধ নেই, খাচ্ছি, মানে নেশা আমার চলতেই আছে। এর মধ্যে ওই কোথাও কোনো কল বললে গ্যাঞ্জামের ভাড়াটিয়া গুন্ডা হিসেবে আমরা যাই। সেখানে মনে করেন হঠাৎ করে যেই সোহেল ওর কুত্তা মশান লিয়ে আমরা প্রতিদিন একসাথে ফেন্সিডিল খেতে যাই, হঠাৎ করে কয় রতন আধা ঘন্টা খারো, আমি আইতাছি। প্রথম 10 মিনিট 20 মিনিট করে গিয়ে, হ্যাঁ আধা ঘন্টা 15 ঘন্টা যাইতো গা, আসে না। কিরে ওই কই যায়? 2 দিন 3 দিন যাওয়ার পরে হঠাৎ করে আমি ওরে চেক দিলাম, গিয়া দেখি ও আলাদা হিরোইন খায়। ওই অবস্থাতেই আমি ওর একটা থাপ্পড় দিছিলাম। আমি নিজে একটা ডায়াবেটিক, ওরে থাপ্পড় দিছি। সোহেল তুই হিরোইন খাস? আপনি তখন নিতেন না? হ্যাঁ, আপনি তখন নিতেন না, হিরোইনটা নিতাম না। সোহেল সেই থাপ্পড় খাইয়া কিচ্ছু করল না, মাথা চোখ বুঝা কয় চল, ইজিলি পাবে। আমাদের, আমি নাম প্রকাশ করবো না, আমাদের এই দুইজনেরই ঘনিষ্ঠ আরেক বন্ধু ছিল, সাব ইন্সপেক্টর। এর মধ্যে আমি বলি, আমি বিয়ে করলাম, বিয়ে করার আগে বাংলাদেশে মানে 96 কথা বলতে গভর্নমেন্ট চেঞ্জ হলো, আমি দলীয় ইয়াতে নিয়ে চাকরি ইন্টারভিউ দিলাম, পুলিশ সাব ইন্সপেক্টরের মেল বেড়া গিয়া পুলিশ অফিসার আমার পিঠে থাবড় দিয়ে আমার বডি ফিগার টিকার দেখে কয়, মনে করে তোমার চাকরি হয়ে গেছে, কি করবা? আমি, স্যার আপনি বলেন কি করবো, 1,60,000 টাকা জমা দিয়ে আসছি, আগেই টাকা দিয়ে এই টাকা কি সৎভাবে চাকরিগুলো উঠাইতে পারবো? তা আপনি বলেন কি করবো? স্যারে আমার পিঠে থাপড় দিয়ে আই উইশ ইউ গুড লাক ইয়ে করে দিল। পরে তো সেই চাকরি গেল। এই যে যাওয়ার পরে, এরপরে হঠাৎ কিরা সেই যে আমাদের বন্ধু ছিল সেই সোহেল, আমি আগেই বলছি সোহেল কোটিপতির ছেলে, একবার সোহেল বিয়ে করছে, ওর ওয়াইফ ইংল্যান্ড চলে গেছে গা। ওর জন্য প্রতি মাসে 1,000 টাকা করে, 1,000 পাউন্ড করে হাত খরচ পাঠায়। ওর আমি দুইজনে গিয়া এই টাকাটা ভাঙ্গাই, ঠিক আছে? 82, 83, 84,000 টাকা করে তখনই আমরা টাকাটা ভাঙাইলি। 80,000 টাকা, 81, 82,000 টাকা করে উঠে খেলাছে। মাসে 16-17 তারিখ গেলে ওর হাতে আর টাকা নেই। কি যে এত টাকা? ওই যে হিরোইন খেয়ে বাড়তি খরচ লাগে। ওই ওর বাড়িতে ফোন দিত, রতন তুই আমারে পাঠাইতো, তুই গিয়ে আমার গিয়ে কই সোহেলটা পুলিশে ধরছে, 20,000 টাকা লাগবো। খালাম্মা যেই কই বলতাম সেইভাবে টাকা দিয়ে দিত। সেই সোহেল আমাদের থাপ্পড় খেয়ে কী করলো, আমাদের প্রকাশ না কইরা, ওই সাব ইন্সপেক্টর আমাদের সাথে স্টিক খাইতো আর ফেন্সি খাইতো। ও স্টিকের ভিতরে হিরোইন বইয়া বইয়া আমার খাওয়াইতো। 2 দিন 3 দিন খাওয়ার পরে আমার কেমন জানি লাগে। এরপরে আরেকজন যে দিয়া যে হিরোইন খাওয়াই না, কয় আমার কইতাছে একটু টাইনা দেখ তোর কেমন লাগে, এটা টানলে ঠিক হয়ে যাবো। আমি টাইনা দিই, ঠিক শরীর পুরা, কারণ না খাইলে সিগারেটে বইটা খাওয়াইতো তো, মনে করি ওইটা না খাইলে নাকে মুখে পানি বাড়িতে থাকে, কেমন একটা বিতিকিচ্ছিল অবস্থা। আর তখন তো ঢাকার শহর অরিজিনাল হিরোইন পাওয়া যেত। ওইটা খাইতে গিয়ে দেখলাম আরে শরীর পুরা ফিট। আর হিরোইন এমন এক নেশা, একটা মানুষের কাউরে যদি ধ্বংস করে দিতে হয় তাহলে তাকে হিরোইন খাওয়া শিখাই দাও, তার জীবন শেষ, সে যত বড় কোটিপতির ছেলে হোক। জি, আমি জানি, কারণ আমি এটার ভুক্তভোগী। কারণ আমার বাবার
আসতেছি, তারপরে এই হিরোইন খাওয়া তো আমি শিখে গেলাম আমার ছেলে হওয়ার পর থেকে। ওই যে বললাম যে ভাই কাজ করতাম আর স্বর্ণ কিনতাম, ইয়া করতাম, কত কিছু কিনতাম। আমার নিজেরই প্রায় 20-25 ভরি স্বর্ণ কিনা হয়েছে। আমার মার প্রায় 25-30 ভরি স্বর্ণ আমি বিক্রি করে ফেলাইছি। বাবার টাকা, বাবার ব্যাংকের চেক, বাবার সই নকল কইরা ব্যাংকের থেকে আমি বাবার ব্যাংকের টাকা উদয় করে লাইছি। এরপরে আমার বাবা 2টা জায়গা কিনছিল, একটা যাত্রাবাড়ি আর একটা হলো সাবার জায়গার মধ্যে অনেক গাছগাছরা ছিল। আমি গিয়া 20 না 30 হাজার টাকার গাছগাছরা বিক্রি করে ফেলাইলাম। মানে এরকম করতেছি, আব্বা রাগ কইরা ওই সাবার ওই জায়গায় বিক্রি করে দিল। যে জায়গা কিনছিলাম অনলি 80,000 টাকাটা, সেই জায়গা মনে হয় 7 লাখ না 8 লক্ষ টাকা বিক্রি করে দিল রাগ করে আমার উপর। আচ্ছা, ওই টাকা কোনো কাজে কর্মে কিছু আসলো না। না আসার পরিপ্রেক্ষিতে ইন্ডিপেন্ডেন্ট আব্বা ডায়াবেটিসে অসুস্থ হয়ে গেল। অসুস্থটা আব্বারটা পরে আসতেছি, এর মধ্যে মনে করেন এখন আমার টাকা পয়সা আস্তে আস্তে শর্ট হইতেছে। আমি কি করব? বিরতি নেবার সময় হল, ওখানে সরাসরি আমার সঙ্গে কথা বলা যায়। এছাড়া আপনি চাইলে আমার পার্সোনাল যে আইডিটি আছে সেখানেও নক দিতে পারবেন, সেটারও শেয়ার দেওয়া আছে। সুতরাং ওখানে চলে আসুন। ওকে, আমরা যেখানটায় ছিলাম রতন, তারপর আমি আজকে যেই কথাগুলো মূল বলতে আসছি এখানেই আসবে আমার অধপতনের। আমি যেই জিনিসটা বলতে চাইতেছি, যখন এই হিরোইন খাওয়া শিখলাম ভাই, প্রতিদিন এক বসাতে 1,000, 1,500, 2,000, 3,000, প্রতিদিন 5,000 টাকা করে চলে যায়। ওকে, কিন্তু এই টাকা পাবো কোথায়? জিনিসপত্র আর কত বিক্রি করা যায়? বাবার টাকা এইভাবে সেইভাবে। ওই যে বললাম না, আমার ছেলে জন্ম হওয়ার পর তখন ড্রাগন নিচ্ছেন আপনি? হ্যাঁ, তখন ড্রাগন নিচ্ছেন, মানে সব এভরিথিং। মানে এমন কোনো নেশা নাই যেটা মানে না নিতেছি। খবর পাই ওই গাবদুলিতে সাপের সবলে নেশা করে, সেখানে গিয়ে সাপের সবল নিতাম। মানে বিতিকিচ্ছির একটা অবস্থা। এরপরে আমার এখানে 2বার রিহেব সেন্টারে পরীক্ষিত, একটা এলিফেন্ট রোডে একবার করলো, আরেকবার করলো যাত্রাবাড়ি। 2 জায়গায় 2 মাস 3 মাস কইরা রইলাম, কিন্তু বাইরে আবার খাওয়া। এর মধ্যে একবার আমারে থানায় ধরে লিয়ে গেল। এটাই প্রথম? না, থানায় তো আরো কয়েকবার নিছে। আচ্ছা, থানায় নিয়ে ওই কোর্ট পর্যন্ত যেতে পারে নাই। থানায় হয়েছে মদ খেয়ে পুলিশের লোকে টাকাটাকি করছি। তখন কি আপনার কমপ্লিটলি লেখাপড়া অফ করে দিয়েছেন? হ্যাঁ, লেখা ডিগ্রি কমপ্লিট করলেন ঢাকা ইউনিভার্সিটি থেকে? হ্যাঁ, ডিগ্রি। ওই যে এক সাবজেক্ট কোর্স গেল না, সেটা পরবর্তীবার পরীক্ষা দিয়ে পাস করে ঢাকা ইউনিভার্সিটি ডিগ্রি। মানে এটাকে আগে ডিগ্রি দেওয়া হতো ওই সময়টাতে? জি। ওকে, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে বড় যেই জিনিসটা হইতো, আমি কথার পরিপ্রেক্ষিতে না আসে বলেন আবার সেই কথাটা আসতে, ওই যে যেই বন্ধুকে সাইকেল চুরি অপরাধে ফ্রেন্ড সার্কেল থেকে বের করে দিলাম। জি। আরেক বন্ধু ইন্টারমিডিয়েট পাস করার পরে আমার এক জিগাতলার এক বন্ধু ছিল, আমার সামনে একসাথে নেশা করে সব কিছু করে আমার সামনে মনে করেন এক লোকের ধরে একটা ছুরি নিয়ে ঠেক দিয়ে 300 টাকা নিয়ে গেছে। আমিও আমার 7 বছরের বন্ধুত্ব সেদিন শেষ করে দিছি। যে আমার বন্ধু মানে এই চিন্তায় পছন্দ করতেন না? হ্যাঁ, না। আচ্ছা, সেটাই আমার এই কিছুটাই আছিল যে আমার বন্ধু চিন্তাই ঠেক দিব, সে আমার বন্ধু হইতে পারে না। আচ্ছা। তার সাথে সম্পর্ক শেষ। আজব। আমি চেষ্টা করছি এখানে আসার আগে যে আমার রেডিওতে প্রোগ্রাম আছে দিপুরে বলিস, আমি এই প্রোগ্রামগুলো বলবো, আমার কথাগুলো যাতে শুনে যারা আমি যাদের নামে সবারই মোটামুটি ইনফর্ম করা আছে। ওর পরে কারো কোনো বলার থাকলে ইয়ে হবে। সেখানে মনে করেন এমন একটা পর্যায়ে ইয়ে হলো গা, আমি তখন ঢাকাতে র্যাব প্রথম আবিষ্কৃত হয় এবং আমার কিছু বন্ধু বান্ধব ক্রস ফায়ারে মরে গেল। যেমন পিচ্ছি হান্নান আছে, ইয়াসির, আরও 2-1জন নাম বলার দরকার নেই, আমি বলি না। এবং আমার অবস্থাও খারাপ, এবং আমারে পাইলেও গুলি করে মেরে ফেলাবে। আমার বাবা খুব চিন্তিত হয়ে গেল যে তুমি দেশে চলে যাও, বাঁচতে চাইলে, ঢাকা থাকলে তুমি বাঁচবা না। আসলে বাবার সন্তান, বাবা আসলেই খুব আদর করতো। আজকে বাবা নাই, দেশে পাঠালো। দেশে টিনের ঘর ছিল, সেই ঘর বিক্রি করা ছিল, ঘরের বিডি ফাঁকা ছিল। সেখানে আমার বাবা প্রায় 5 লক্ষ টাকা খরচ করে টিন শেড, 3টা রুম করে, একটা গোসলখানা, খাবারের ঘর টর সব করিয়া দিয়ে আমার জন্য আমাকে দেশে পাঠাই দিল। দেশে গিয়া হিরোইন খাওয়া তো বন্ধ নাই। ওয়াইফ তখন কোথায়? ওয়াইফ সাথেই। ওয়াইফ কোনো রোল প্লে করতে ওই সময়? আপনি যে হিরোইন খাচ্ছেন? হ্যাঁ, আমি জীবনে হয়তো আল্লাহর কাছে কোনো একটা ভালো কাজ করছিলাম যে আমি এই ওয়াইফ পাইছি। সেই ইয়াটা পরে আসতেছে, আমি বলবো আপনাকে। কত ওর যে কত কষ্ট দিছি। তারপরে বাড়িতে গেলাম, গিয়ে আমি আমার ফ্যামিলি, বিশেষ করে আমার ভাই, এমন কোনো দুনিয়াতে ভাই নেই। বাবার যদি 10 টাকা থাকে, 3 ভাই থাকলে 3 ভাই মালিক। আমি আমার বাবার 10 টাকাই বিক্রি করে খাইয়া ফেলাই, 9 টাকাই বিক্রি করে খাইয়া ফেলাইছি। ভাইরা কোনোদিন বলে নাই, কারণ ভাইরা বাবা মারা যাওয়ার পরে আমি প্রায় 13 লক্ষ টাকার জমিন বিক্রি করে ফেলাইছি দেশে গিয়া। ঠিক আছে, ওই যে আপনাকে দেশে রাখলো ওই সময়? দেশে গিয়ে জমি বিক্রি করে ফেলেছি। সম্পত্তি কিন্তু 3 ভাইয়ের, বাবা মারা গেছে, কিন্তু আমি বিক্রি করে ফেলেছি। আমার ভাই কিন্তু বিক্রি করলেও তো যারা কিনছে তারা তো নিতে পারবে না, কারণ বাকি 2 ভাইয়ের তো সাইন লাগবে। না, লাগবে না। আমার বাইরের অবজেকশন থাকলে না, তারা নিতে পারবে না।
টোটাল সম্পত্তিটা বাবার সম্পত্তিটা ভাগ হয়নি। ও বাবার সম্পত্তিটা থেকে আমি মনে করেন বিক্রি করে দিছি 10%, 1.5 লক্ষ টাকা শতক আচ্ছা। বিক্রি করে দিছি। ভাইরা অবজেকশন দেয় নাই, ভাইরা দেখছে যে বাবাই তো থাকতেই তো রতনের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করছে, সেখানে বাবা তখন আমরা কিছু বলিনি। আমার ভাইরা, আমি আসতেছি ভাইদের জি প্রসঙ্গে, জি বিক্রি করে ফেলাইলাম। এর মধ্যে ভাই আমার মেয়েটা 5 থেকে 6-এ উঠলো, ছেলেটা 7 থেকে 8-এ উঠলো, তখনও চলতেছে আপনার এই নেশা? চলতেছে। এখন কিন্তু মাথায় কিন্তু এইটাও চিন্তা আছে, ওদেরকে তো পড়াশোনা করাইতে হবে, এই চিন্তাটুকু কিন্তু আছে, একেবারে ক্রেক হই নেই, পাগল হই নেই। রাইট। আল্লাহর অশেষ মেহেরবানি, আমি পুলিশের অনেক রকম অনেক লোক দেখছি, হয়তো আল্লাহ আমার জন্য কোনো শান্তির দূত হইয়া আমাদের থানায়, সেঙ্গারচর থানায় সেকেন্ড অফিসার আসলো একজন মনির স্যার, আল্লাহ তাকে 100 বছর হায়াত দেখ। হঠাৎ করে আমাকে ফোন করলো একদিন, তার সাথে কোনো যোগাযোগ নেই, সে নতুন আসছে, কি যে আননোন নাম্বার, রিসিভ করলাম, হ্যালো আমি থানা থেকে সেকেন্ড অফিসার মনির বলছি, আপনি কি রতন? জি জি স্যার, আপনি একটু দেখা করেন। এখন তো আমার রীতিমতো শরীর কাঁপা শুরু করছে, রাইট। আমি তো অ্যাডিক্টেড। আমার একটাই জিনিস কি, আমি তো কারোর ঠকাই কিছু করি নাই, নেশা খাইছি, আমি নেশা পকেটে নিয়ে ঘুরি না, আমার নেশা কোথাও কোনো রিকভারি নাই। তাইলে এরপর উনি যে বুঝতে পারতেছে, সবাই উনি পুলিশের লোক তো বুঝতে পারবি, আপনি কি কোনো কনফিউশনে আছেন? আমি স্যার স্বাভাবিক, আমি তো কনফিউশন থাকবো, আপনি কেন হঠাৎ করে আমাকে কল করছেন? কয় না, আপনার সাথে কথা আছে, আপনি আসেন। এর মধ্যে আমি যেখান থেকে আমার দেশের বাড়িতে হিরোইন কিনা খাই, একদিন ওর বাড়িতে আমি অন্তত আমি হিসাব করছি ওর বাড়িতে 15 লক্ষ টাকা হিরোইন খেয়েছি। তো ও কাঁচা ঘর থেকে পাকা ঘর করছে না, আমি জিন্সের প্যান্ট জুতা পরে ওর রুমে ঢুকিয়েছি। ও আমার কইছিল তুই জুতা পরে আমার ঘরে ঢুকলি, তখন আমি বলছি তুই আমার টাকাতে ঘর পাকা করে তুই আমার এখন জুতা পাতা করি, তুই আমার বাড়িতে যাইস, আমার টয়লেটও তোর ঘরের থেকে ভালো। কিছু হয় নাই, এই এক জিদ। ঠিক পরবর্তী টাইমে আরেকদিন গিয়া মনে করেন 1200 টাকার জিনিস 1000 টাকা দিছি, সে টাকাটা মাটিতে ফালাই দিছে। এখন আমার তো হিরোইনের নেশা ভাই, আমার তো লাগবে, এখন তো রাগ হইলেও হইব না। আপনি কি সিরিঞ্জ দিয়ে নিতেন? না না না, তাহলে ওই যে পাউডার নিতেন? পাউডারটা আর সিরিঞ্জটা তো যে ওইটা তো আরেকটা বলি নেই, প্রতিদিন ইনজেকশন। আমার শরীরে কোনো রোগ নাই, কিন্তু আপনি কোনো হাতে পায়ে কোনো রোগ ওটাও নিতেন আপনি? প্রচুর, মানে কোনো টিডিজেসিক আছে, আরো কি কি ইনজেকশন আছে, আমার শরীরে কোনো রোগ পাবেন না। আপনার শরীরে নর্মাল যে রোগগুলো আছে, আমার কোনো রোগ পাবেন না আপনার, সারা হাতে পায়ে কোথাও নাই। তখন আরেকদিন গিয়ে 1200 টাকার জিনিস 1000 টাকা দিছি, 200 টাকা কম দেওয়া, টাকাটা মাটিতে ফালাই দিছে। আমার খুব রাগ ধরলো, এখন মনে মনে চিন্তা, আমার যদি রাগ হয়ে যাই তাহলে তো আমার দিব না, আর না দিলে আমার শরীরে কষ্ট হবে। আমি না জিনিসটা পরে বুঝাই টুজাই করে লইয়া আমি ঠিক আছে তুই একটা কমই দে, ওই পাতা বিক্রি করে তো 10টা দেওয়ার কথা, সেখানে মনে করেন আমি তুই একটা কমই দে, জিনিসটা না হাতে লইয়া আমি কি দেখ, আমি ভাবি ওই যে এক পাগল আছিল তার ওয়াইফ আর মেয়ে এই জিনিসগুলো বিক্রি করতো। তাই আমি বললাম খালা তোরা যেগুলি করস মনে, আমি তো চাইলে তো ফুলিটা ধরাই নিতে পারি, কিন্তু আসলে তো করি না এগুলি। ফট করে সে আমার বললো যে তুই পারলে ফেলাইস, এই বললো। এরপর আমি বললাম মরা বাবার কসম কেটে গেলাম, তোরে তোরে লিয়ে যাবো। কিন্তু সেটা করে বাউ দিয়া পরে টিয়া করে পরে আসিয়া খাই না ইন্ডিমেন্ট। আমি মনীষ স্যার আমার ফোন দিল, তারপরে মনীষ স্যার দিল, আমি ভয়ে ভয়ে গেলাম। আপনি আমি গেছি রে, ওনার তো পার্সোনাল, যেহেতু সেকেন্ড অফিসার তা না, ওনার পার্সোনাল রুমই আছে, নিয়ে সামনে বসাইলো। সামনে বসানোর পরে সিগারেট খাওয়ার অভ্যাস আছে? আমি জি স্যার। আমি তো কম খাই, 2-1টা খাই, আমার মানুষ গিফট দিয়ে দেয় সিগারেট, ডোরে খুললে আমাকে 1 প্যাকেট বেনসন সিগারেট দিল। কারণ আমি আরও ভয় পাইতেছি, 1 প্যাকেট বেনসন যখন দিছে, কারণ ওসি স্যারের পরে হইলো ওনার অবস্থানটা, উনি আমাকে 1 প্যাকেট বেনসন সিগারেট দিতেছে। আর আমার প্রফেশনটা হইলো কি, আমি আপনাকে বলি, আপনি তো আমার প্রফেশনটা জানেন নাই, আমি মোটর সাইকেল ভাড়া চালাইতাম। কিন্তু ভাই আমার আরেকটা দোষ হইলো কি, আমি কাউরে তেল মারিয়া চলতে পারি না। আমার যে যোগ্যতা, আমি তেল মারতে পারলে আমাদের এরকম লোকজন আছে, আমি চলতে পারি, কিন্তু আমি তেল মারি একবেলা না খাই থাকুম, কিন্তু আমারটা আমি ইয়ে করুম। তখন আমি বললাম আমার ছেলে 7 থেকে 8-এ উঠছে, আর আমার মেয়েটা 5 থেকে 6-এ উঠছে, ওরা বড় হইতেছে। এখন যদি এই হিরোইন কন্টিনিউস করতে যাই, তাহলে দেখা যায় যে ঘরে খাবারও 3 বেলা ঠিক মতো থাকে না, এরকম একটা পরিস্থিতিতে পড়ছি। পরে মনীষ স্যার আমার সব নির্ভয় দিয়ে বললো যে ভাই আমি আপনাকে ডাকছি, আমার একটা ভালো মাদকের একটা আসামি দরকার, আপনি যদি দিতে পারেন তাহলে আমার জন্য উপকার হবে, আপনি এই উপকারটুকু আমার ইচ্ছা করলে করতে পারেন। আমি আপনার ইনফরমেশন নিয়েই আপনাকে কল করছি। অনেক চিন্তা ভাবনা কইরা টিয়া কইরা এর মধ্যে আমি একটা করতেছি, করুম কীভাবে। পরে একদম ফ্রিলি স্যারের সাথে আমি সংক্ষিপ্তভাবে বললাম, আমি স্যার আসামি তো আছে, কিন্তু দিলে তো টাকার সাইরা দিবেন আপনারা। কয় টাকার সাইরা দিব মানে? আমি কি যখন টাকার বান্ডিল দেখাবে তখন আলটিমেটলি আপনারা সাইরা দিবেন। এই কথা বলার পরে কয় না, যত টাকাই দেখো আসামি ছাড়া হইব না। তখন আমি বললাম যে স্যার তাহলে আপনি আমার একটু উপকার করতে পারেন। কয় কি? আমি বললাম দেখেন স্যার, আমি এই হিরোইনে আসক্ত,
এখানে যদি এই হিরোইন না পাই তাইলে হয়তো আমি না খেয়া থাকতে পারবো, আর এখানে থাকলে আমার খাওয়া হইব, এটা যেভাবেই হোক। তখন বললো যে আমি আপনাকে কথা দিলাম। আর আমার মনে একটা চিন্তা যে আমি যদি এই মুহূর্তে হিরোইন খাওয়া না সারি তাইলে আমার ছেলে মেয়ের অবস্থা খারাপ, শেষ, জীবন শেষ, আমার জন্য ওরা শেষ। যেই কথা সেই কাজ। তখন স্যারে বললাম, স্যার যদি আসামি ধরে 5,000 টাকা খরচ হয় আমি সেটা দেবো, কিন্তু আপনি ধরে ছাড়বেন না। কয় ঠিক আছে, কথা দিলাম। সত্যি কথা, আল্লাহ খুব ভালো মানুষ উনি। এর মধ্যে এটা জানে কারণ কি লিখে আমার আরেকটা ইয়ে আছে, টিউনু স্যার এই যে মোটর বাইক চালাই আমরা ভাড়া যারা, প্রায় 200-300 মোটর সাইকেল আছে, এগুলি অরিজিনালি কাগজপত্র উঠে অনেকগুলোরই ম্যাক্সিমামগুলোরই ঠিক নাই। তো ওই স্যারে যখন এই গাড়ি দিয়া মাদক ইয়াবা পাচার টাচার হয় বুঝছেন, তো এগুলি ইয়া করে তো এই মোটর সাইকেলও সবাই টিউনু স্যার ডাকাইছে। ডাকানোর পরে কথা বলার মতো কেউ নাই, মানে শিক্ষিত আমি কথা কইছি। মানে স্যারে যখন হচ্ছে যে আমি ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে বিএ পাস করছি, কী সাবজেক্ট আছে সব যাই না, কয়েছে আপনি আমার লোক দেখা করেন। এবার সবই ঠিক আছে, আমি আপনি কথা গাড়ি কাগজপত্র করতে কইছে। তাই আমি বললাম, স্যার গাড়ি মনে করেন যদি 400 গাড়ি থাকে 50টা গাড়ি কাগজপত্র ঠিক আছে, আর 350 গাড়ির কোনো কাগজপত্র নাই। কারণ কেউ রিক্সা চালাইতো, হ্যাঁ রিক্সা বিক্রি করে একটা প্রাকটিক্যাল লোন উঠাইয়া গাড়ি কিনছে, ওই কাগজপত্র করতে এই গাড়ি ধরে নিয়ে যাবে ওর ফ্যামিলি অসল, মানে বুঝাই টুঝাই কইছি। তাইলে আমি কি স্যার অনে আমার ডাইকে নিয়ে কয় আপনাকে ওই গাড়িটা গাঁজা ইয়াবা এগুলি ফাঁসার হয়, তো এগুলি কিছু ধরাই দেন। আমি টিউনু স্যারের সামনাসামনি বলে দিছি, স্যার আমি তো গাঁজা খাই, আমি তো ধরাই দিতে পারবো না। আপনি যদি বিক্রি বন্ধ করে দিতে পারেন আমি হয়তো না পাইলে খাবো না, কিন্তু গাঁজা আমি খাই স্যার, আমি এটা ধরাই দিতে পারবো না। এইভাবে এতে আমার এই ব্যাপারটা অনেকেই সবাই যায় প্রশাসন ইয়ে থেকে জানতো। এরপরে তারপর গেলাম, মনির স্যার লুয়ে গেল 2 দারগা সহকারে, গিয়া সেই মহিলারে আমি ওনার থেকে মাল কিনতে গেলাম, স্যাররা গিয়ে হাতে নাতে ধরছে। ধরার পরে ওই এলাকার চেয়ারম্যান মেম্বার যা আছে বহুত চেষ্টা করছে, প্রায় শেষ পর্যন্ত 2.5 লক্ষ টাকা সারছে আসামি ছাড়ার জন্য, ছাড়ে নাই। মনির স্যার ছাড়ে নাই। আইনা সাথে সাথে ভ্রাম্যমাণ আদালত বসায় টিউনারি আইনে ম্যাজিস্ট্রেট আইনা সাজা 6 মাসের সাজা দিয়া, ওই যে আমাকে যে বাক্যটা ইয়া করছে যে তুই পারলে এটা করিস, আমি তখন ওই মহিলারে বলছি প্রতিশোধ নিয়ে নিলেন, আমি তোরে ইয়া করলাম। এখন আমার ভয়, ওদের হলো ড্রাগসের পয়সা, কাঁচা পয়সা, রাইট। আমি যদি ওদের এদিকে যাই, ওরা কাউরে আরেক হিরোইন চিরে 500 টাকা দিলে আমার কোনো একটা খুর্দা ফোজদা দিব না, আমি মোটর সাইকেল চাইলে গাড়িটা বাড়িতে ফালাই দিব, রাইট। আমি আর ওদিকে যাওয়া বন্ধ করে আমি আমার ওয়াইফকে গাও ধরে কইলাম, তো বলি আমি আর হিরোইন খাবো না, তো এখন সবাই আমার কষ্ট হবে, সবাই আমার দিকে দেখো। আমার ছেলে অনার্সে পড়ে ভাই, আমার ছেলে এরকম মাত্র ছেলে হয়েছে, আপনি প্রাউড ফিল করবেন। আমার ছেলে গালি কিভাবে দেয় জানে না। আমি আমার ছেলে ভালো ব্যাডমিন্টন খেলে, ওই উপজেলা দিয়ে টুর্নামেন্ট সারে কলেজের প্রিন্সিপাল স্যার কই রিফাত তোমার ছেলে, আমি জি স্যার, কই এটা তোমার সৌভাগ্য, স্যার আপনারা দোয়া করেন। আমি আমার বাবা আমার জন্য যা করছে আমি আমার ছেলেমেয়ের জন্য 100 ভাগের 1 ভাগ করতে পারিনি। তারপরে আমার ছেলেরা মেয়েরা, আমার যেই ভাই বললাম, আমার মেজো ভাই যেটা বললাম ওই যে ভিত্তিতে সময়, সেই ভাই এখন ফ্যামিলি নিয়ে ওমান আছে, তার ছেলে মেয়ে আমার মারে 2 মাস 3 মাস পর নিয়ে যায়। আমার মারে আমরা 3 ভাই, একটা আজিমপুর থাকে, আমি দেশে থাকি, আর ওইটা ওমান থাকে ফ্যামিলি নিয়ে, আমরা বাগে পাই না। আমার সেই ভাই আমার ছেলেটা আমি জীবনে বললাম না অনেক সৎ মানুষ দেখছি। এর মধ্যে এই দেশে অডিট জেনারেল ছিল আসিফ আলী স্যার, উনি একটা গার্লস স্কুল করছে, সেই স্কুল থেকে আমার মেয়ে পাস করছে, ওনার স্কুলের জন্য আমি প্রচার করছি, আমাকে খুব আদর করে আসিফ আলী স্যার। উনি হয়তো জানেন আমি নেশা করতাম, হয়তো জানলে করতো না, কাছেও বৃত্তি দিত না, কিন্তু উনি আমাকে ব্যক্তিগতভাবে আদর করে। উনি এক সৎ মানুষ দেখছি। আর এক সৎ মানুষ আমার ভাই, উনি স্কলাস্টিকার টিচার ছিল আমার এই ভাই। এরপর ওখানে একটা যে বাংলা মিডিয়াম ওমানে এক স্কুল আছে, সেটাতে চাকরি নিয়ে বিনা খরচায় ওখানকার কর্তৃপক্ষ করে নিয়ে গেছে। ও বলছে আমার মা আছে, বউ বাচ্চা আছে, সবারই নিয়ে গেলে আমি যাবো। এক একজনের 5 লাখ 6 লক্ষ টাকা করে রাখছে, আমার ভাইয়ের টাকা লাগে নাই। আল্লাহ পাক তাআলা তারা বাঁচায় রাখুক। আমার ছেলেটা ঠিক ও অ্যাডভাইস করে ওর মতো করে মানুষ করছে, আমার ওই ভাইয়ের সব কিছু পাইছে আমার ছেলে। আরেকটি বিরতি নেব প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন আইসিসি ট্রফি জিতে আনলো এই সোনারগাঁ হোটেলে, আমার চেয়ে বেশি আনন্দ ওদের সাথে কেউ করে নাই। আমি সেই অবাগা রতন, আনিসের বাবা পুলিশ অফিসার, খুব বড় পুলিশ অফিসার, কিন্তু এত অনেস্ট লোক, সে কোনোদিন ঘুষ খায় নাই। আমার যে কোনো ব্যাপারে উনি হেল্প করছে, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক। আনিসে আমরা একসাথে সপ্তাহে 3 দিন একসাথে ভাত খেয়েছি। আমি সবচেয়ে বড় কথা যে জিনিসটা বলতে আসছি,
সেশনে এনে একটু ওদের কথা বলে জি, ভালো লাগলো। আপনি ইমোশনালি যে জায়গাটায় গিয়েছেন সেটার প্রতি আমার রেসপেক্ট আছে। অফকোর্স প্রিয় শ্রোতা, অনেকক্ষণ ধরেই শুনছিলাম, ইন্টারাপ্ট করিনি এবং করার প্রয়োজনও হয়নি। ইনফ্যাক্ট আমি যে জায়গাটায় ছিলাম যে পুলিশ আপনাকে ফর্মা হিসেবে ইউজ করা শুরু করলো এবং আপনি যাই হোক পুলিশ অফিসারকে পছন্দ হয়েছে আপনার এলাকার। এক মিনিট জি, একটু বলি, ফরমা হিসেবে ইউজ করেনি, ওই একটা উনি বলছে আমাকে একটা আসামি দেন ওনার নিজস্ব প্রয়োজনে। আচ্ছা আচ্ছা, ওকে, ওনার হয়তো চাকরি ক্ষেত্রেও কাজে গেবে, কিন্তু আমি যখন বলছি যে আপনি যদি এটা করেন তাহলে আমার এই উপকার হবে, আচ্ছা, আমি সেদিন থেকে হেরিড খাওয়া বাদ দিছি। আমি মিথ্যা কথা বলবো না, আমি নেশা এখনো করি, কিন্তু গাঁজাটা আমি কন্টিনিউয়াসলি, অন্য কোনো নেশা করি না। আচ্ছা, আমি শরীর ঠিক থাকে না না খাইলে, আমি স্টিল নাও এখনো রাত্রে খাইতে হয় আমার, নাইলে ঘুম আসে না। এখানে যে জিনিসটা বলতেছিলাম যে ইয়াগুলা, আমি ঢাকা থাকতে বাড়িতে যাওয়ার আগে একটু ঘটনা করছি, এটা না বললেই না। আমার বাসার এক ভাড়াটিয়া আমার এই হিরোইন খাওয়ার দুর্বলতা নিয়ে কি হয়েছে না হয়েছে জানি, ওর বাসায় টাকা হারানো গেছে, সেই টাকার দায় আমার উপরে দিছে। আমি কাউরে কিছু বলতে পারি নাই, সহ্য আমি ভাই না কইরা সেটা আমার সহ্য করে দিতে হয়েছে। ওই যে আমি হিরোইন খাই, হয়তো রতন নিছে, আল্লাহর কাছে বলছি আল্লাহ তুমি বিচার করবা। আমি সেই বিচার পাইছি গেল এই চ্যাপ্টার। আমি দেশে যাওয়ার পরে বাড়িতে পারিবারিকভাবে থাকলে দ্বন্দ্ব হয় ইয়া করে, আমার কারোর প্রতি কোনো অভিযোগ নেই, কারণ ভুল আমার, আমি নেশা করে কেন করছি, এটা হলো আমার বড় ভুল। এটা যাতে না করে এটার জন্য বলতে আসছি, কারণ অন্যান্য যেই ভুল না কইরা আমি গাড়ি চালানো অবস্থায় ভাই বলতেই হয়। গাড়িতে যাত্রী হিসাবে যারা, কে ভালো মন্দ সবাইকে কিন্তু আপনি চিনবেন না, আমার সেই চেনার ক্ষমতা নেই। হঠাৎ করে এক যাত্রী নিয়ে সকালে আজান দিলে সকালে ভোরে ফজরের সময় বেরোই গাড়ি নিয়ে, আল্লাহ রাত্রে 9টা-10টা পর্যন্ত গাড়ি চালাইতাম যখন যেভাবে থাকতো। এক যাত্রী নিয়ে গেলাম, এখন সেই যাত্রী চোর নাকি আই ডোন্ট নো, আমি জানি না। সে কিছু কসমেটিক্স মালামাল বস্তা বইরা এবং ব্যাগে বইরা নিয়ে গেছে। আমার 150 টাকা ভাড়া দিব কইয়া, যেখানে যাইবো আমার বাড়ি থেকে টলার ঘাটে ঢাকা আসবে, সেই টলার ঘাটে আসবে। আমি নিয়ে যাওয়ার পরে পকেটে হাত কয় মানি ব্যাগ নেই, আয় হাই ভাড়া দিব কই থেকে এই অবস্থায়। তা আমি কই আপনার হ্যাঁ এগুলি কি? কই এগুলি কসমেটিক্সের জিনিসপত্র। আমি ভাড়া না থাকলে এগুলি দিয়া যান, মালামাল দিয়া যান। কয় ভাই আমি মানি ব্যাগ কি পড়ে গেছে কেন, এখানে আপনার কাছে টাকা থাকলে দেন। আমার কাছে টাকা থাকলে দেন মানে কয় আপনি জিনিস করে, মানে ও আমাকে যে জিনিসগুলো অফার করছে এই জিনিসগুলো দিলে হবে 15 থেকে 1600 টাকার, আর আমি ওর থেকে ভাড়া পাবো 150 টাকা, আর আমার কাছে টাকা আছে 250 টাকা। এই 400 টাকার বিনিময়ে ও আমার জিনিসগুলো দিতে যেতেছে। আচ্ছা আমি যেহেতু তখন নেশা খাই, আমার তো একটু পয়সার প্রতি একটু ইয়া থাকবেই, কথাটা এখানে খেয়াল করবেন, এটা কিন্তু ভাই খেয়াল করার ব্যাপার। এটি এই কথাটা বলার আর একটা মেইন পয়েন্ট আমার, আমি ভাই কোনো কিছু যাচাই বাসে যে ওরা জিজ্ঞেস করিনি তুই এগুলি কইতে, ও খালি কইছি এগুলি কইসের, কয় আমার দোকানের মাল আমি ঢাকা লইয়া যাইতেছি। নিতেই পারে, এখন ও চুরি করে আনছে না কি আনছে আমি জানি না। আমি তো 1500-1600 টাকা জিনিস পাইয়া ওই নগদ 250 টাকা দিয়ে আর 150 টাকা ভাড়া বাবদ এই টাকা জিনিসপত্র নিয়ে আইসি। নিয়ে আইসা মনে করেন 9টার সময় জিনিস লিয়ে ঘরে আইসি, 11টার সময় যেই আমাদের ওই বাজারে জিনিস দোকানে চুরি হয়েছে এই জিনিসপত্র, কথা খেয়াল করেন, 11টার সময় সেই পাশের দোকানে আমি এগুলি বিক্রি করতে গেছি। ওহো, আমি কিন্তু জানতাম না যে, এখন আমি যদি এটা জানতাম তাহলে তো অবশ্যই বাজারে বা দোকানে কেউ নেয় না। কিন্তু কিছু আমি জানি না আমি তাদের কি ক্ষতি করছি, তারা এই পয়েন্ট নিয়ে, আমি তাদেরকে এটা বুঝাইতেই পারি না যে যেই লোকটা চোর, যে চোর যত পাগলই হোক, সে যদি এই দোকান থেকে চুরি করে নেয়, জানে এই দোকান থেকে নিচে, তাহলে কি এই দোকানে বিক্রি করতে সে কোনোদিনও আসবে না, সে যত পাগলই হোক। কিন্তু আমি তো সরল মনে এই জিনিস আমি ঘরে ব্যবহার করতে দিব না, আমারে 1000-1200 টাকা যা দেয় আমি লই আমু। সেটা আমাকে চেষ্টা করছে, আমাদের অনেকে বলছে তুমি স্বীকার হয়ে যাও তোমার কিচ্ছু হবে না। আমি কি না ভাই, আমি যেটা করি নাই সেটা আমি স্বীকার করতে পারবো না, আমি করি নাই। আমার মাঝখানে সাময়িকভাবে একটু কষ্ট হয়েছে কি, আমার গাড়িটা নিয়ে 15 দিন থানায় বাজার কমিটি আটকে রাখছে। আর আমার স্বাভাবিক কথাগুলো রয়েছে, আমার তো মান সম্মানের কিছুটা গেছে, আমি যতদিন এসে করি আমার কিছুটা মান সম্মান, আমি যেহেতু একটা কাজ হচ্ছিলাম আমার মান সম্মান কিছুটা আমি মনে করি আছে, এরপরে নিজে কিন্তু পারে নাই। কিন্তু সাময়িকভাবে আমার ওই যে ও দোকান থেকে যে জিনিসগুলো গেছে, এই জিনিসগুলো যাওয়াতে 13 না 14,000 টাকার জিনিস গেছে, বিচারে এই জিনিসগুলো আমার জরিমানা দিতে হয়েছে, শুধু ওই দোকানে বিক্রি করতে নেওয়া, কিন্তু মূল জিনিস তো সব ওই স্যারে নিয়ে গেছে। কিন্তু আমি দিছি, তখন টাকা ছিল না, আমার মায়ের কানের জিনিস ছিল একজোড়া, সেই আমার মা কানের জিনিস বার করে দিয়ে কয়ে যা দিয়ে আয়। আমি কি মা তুমি বলো, আমার তোমার কি মনে হয় আমি এগুলি করছি?
কয় না আমার সন্তান চুরি করতে পারে না। আমার মা বলছে আমি করি না। যেই ছেলেটা মনে করে আবার ওই কথাটা বলতো যে গ্রাজুয়েট হয় বাংলাদেশে ফার্স্ট ক্লাস নাগরিক হয়ে যায়, সে কোনোদিন চুরি করতে পারে না, করে না। আমার মনে হয় না, জানি না কেউ করে কিনা, কিন্তু আমি অন্তত করি নাই। তারপরে বাড়িতে আমাদের পারিবারিকভাবে চাচাদের সাথে লাগতেই পারে, আমি তাদের কাউকে অভিযোগ করতেছি না। আমি আমার ভাই সামন, তুমিও শুনবা, আমি তোমার নাম বলেই বললাম, তুমি আমার চাচাতো ভাই। তোমরা আমার উপরে যে অত্যাচার করছো এই টাকা হারানো নিয়া, আমি আবারও বলি আল্লাহর কাছে তোমার প্রতি কোনো অভিযোগ নেই, তোমরা যাতে ভুলটা বুঝতে পারো। আর আমি যদি এটা সম্পর্কে কিছু চাই না থাকি, আল্লাহ যাতে, আমি তো দুই চাকার উপরে চলি। আমি আগেও বলছি, শত শত মানুষ যাদের কাছে আমার পরিচয় আছে সবাই এই কথাটা বলছি, আপনারা দোয়া করবেন রতন যদি এই সম্পর্কে কিছু জানে, রতন যাতে আল্লাহ সেই নসিহত দেয়, শাস্তি দেয়। আর যদি রতন না কইরা থাকে, তাহলে যারাই অপবাদ দিছে তারা যাতে বুঝতে পারে আমি আবার ভাই, তুই আমার ভাই, তুই আমাকে এখনো রেসপেক্ট করছ। তোরা যে ভুলটা করছো তোদের প্রতি কোনো অভিশাপ নাই। আমার জীবন শেষ, আমার শরীরের রোগে শেষ নেই। আমি আমার নিজের শরীরের উপরে নিজে টর্চার করছি, অত্যাচার করছি, নিজের ভুল নিজে করছি। আমার এই ভুল কেউ যাতে না করে। কিন্তু মামুন, তোদের উপর কোনো অভিশাপ নেই, কিন্তু তোরা যে অত্যাচার করছিস আমার উপরে, আমার ছেলেমেয়ের উপর, এই সম্পর্কে আমি কিছুই জানি না। এই লাখ মানুষের সামনে আমি বললাম আজকে এই কথাটা বলার জন্য আমি মেইনলি আসছি। তারপরে মানে বাড়িতে একটা ঘটনা করছিল ভাই, সেটা আমার উপরে ব্লেম আসছে। শুধু আমি নেশা করি দিকে জাস্ট আর প্রতিবাদ করি, কিছু জায়গার ব্যাপার থাকে, এটি আমার বাবার যতটুকু, এটা তো আমি, যেহেতু আমার বাইরা নাই কেউ, আমারটা তো আমার কেউ চাইতে গেলে একটু ঝামেলা হয়। যাই হোক, আমি অভিযোগ দিলাম না, তোরা হয়তো শুনবি, আমি তোরে বলবো অবশ্যই শুনতে। একটু আগেই আমি ফোন দিয়েছিলাম বাইরে, তারা এসে এই যে ফুয়াঙে চাকরি করে আমার এই ছোট ভাইটা, যে সামন নাম। না, আমি বুঝতে পারছি যে একজন মানুষ যখন নেশা করেন তখন ওই মানুষকে নিয়ে খুব স্বাভাবিকভাবেই অন্য মানুষ যত রকমের চারপাশে খারাপ কাজ হচ্ছে সমস্ত কিছুর দায় তার উপরই দেন, এবং এটা ঠিক যে তাকে বিশ্বাস করছে। আরেকটা কথা, যে একটু আগে বলছি, যাকে আমি ইউনিভার্সিটিতে পড়াইছি, উপরে আল্লাহ সাক্ষী, আমার আমি তখন এই কথাটা বলছি, আমার জন্য তার পড়া হইতো না ইউনিভার্সিটিতে। সে আমাকে কয় আমি পরিবেশ নষ্ট করি, আমি যদি আরেকটা ছেলের এটা খাওয়াইতাম বা তোর সমাজে ইয়া করতাম। আসলে এটা বলে না যে রতনের নামে একটা ক্লেম আসলে ওরে দ্বারা এ বুকার হয়েছে, ও করছে কিনা এটা একটু যাচাই করতে চেষ্টা করি। এই জিনিসটা করলো না ভাই কেউ আমার উপরে। আমি জি আপনার এই কষ্টের কথা কিংবা আপনার এই অভিমানের কথাগুলো, এগুলো হয়তো আরও বড় হবে, দীর্ঘ থেকে দীর্ঘায়িত হতে পারে। আমরা এখান থেকেই শুধু একটা কথা আপনাদেরকে বলতে চাই, প্রিয় শ্রোতা, ড্রাগ কখনো কোনো সলিউশন হতে পারে না, এবং এটা আপনার জীবনটাকে কেড়ে নেয়। এবং আপনার জীবনটা, বিষয়টা হয় এরকম যে, ধরুন আমি যদি খুব সহজ করে বলি যে আপনি একটা মানুষ, আপনাকে খেতে দেওয়া হবে, পড়তে দেওয়া হবে, আপনাকে হাত খরচ দেয়া হবে, আপনাকে সবই দেয়া হবে মোটামুটি, হ্যাঁ, আপনি সব পাবেন, অর্থবিত্ত সব পাবেন, কিন্তু আপনাকে স্বাধীন মত প্রকাশের কোনো ক্ষমতা দেয়া হবে না, এবং কিংবা আপনি কোনো ডিসিশন নেবার কোনো ক্ষমতা থাকবেন না। আপনি খাওয়া পড়া, কিন্তু আপনাকে প্রাণীর মতো বাঁচতে হবে, আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, গলার দড়িটা থাকবে হচ্ছে আপনার মালিকের হাতে। এই জীবনটাকে আপনি চান? যদি এই জীবনটা বাস্তবিক অর্থেই কোনো মানুষের হয়, তাহলে এটা একটা দাস জীবন। এবং আমার মনে হয় যে কেউ এক বেলা খেয়ে যদি দুই বেলা না খেয়ে থাকে, তার চেয়ে দাস জীবনে যদি তিন বেলা খাওয়া সবকিছু পাওয়া যায়, আমার মনে হয় কেউ দাস জীবনটা বেছে নেবেন না। ড্রাগ হচ্ছে তার চেয়েও খারাপ জীবন। ড্রাগ মানে হচ্ছে আপনার জীবনের সমস্ত স্বাধীনতা কোনো একটা কেমিক্যালের কাছে জিম্মি করে দিয়ে আপনার বেঁচে থাকা, এবং ভয়ানক রকম ভাবে। আমার ওয়াইফ এরকমই একজন মেয়ে, ওগুলো আমরা আল্লাহর কাছে হয়তো কোনো ভালো কাজ করছি, আমি ওগুলো পাইছি, ও কিন্তু অসুস্থ। আমি ইন জেনারেলি শুধু একটা কথাই বলতে চাবো, দেখুন সবসময়ই বলি, আবারও বলছি, বারবার বলবো, প্রত্যেকটা মানুষ সম্ভাবনাময়। আমরা যেন পাপীকে ঘৃণা না করি, পাপকে ঘৃণা করি, খুব কমন কথা। এর মধ্যে বললাম না, আরেকটু বলি, অনেক কথা